ওয়েলকাম ব্যাক প্রদীপ তরফদার 2.0। আমি তোমাদের প্রদীপ স্যার, আমি তোমাদের রায়ো মার্টিন থেকে আমি মডেল কোয়েশ্চেন পেপারগুলো সলভ করাচ্ছি। তোমাদের যে ক্লাস 10 ম্যাথ মাধ্যমিক 2025 রায়ো মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আমি দিচ্ছি তোমাদের। আজকে নিয়েছি মডেল কোয়েশ্চেন পেপার 17 নম্বরটা। এর আগের ভিডিওতে আমি তোমাদের 16গুলো দেওয়া হয়েছে, আমি 16 দিয়েছি, 13 দিয়েছি, অনেক ভিডিও দেওয়া হয়ে গেছে তোমাদের। তো আজকের যে ক্লাসটা আমরা নিয়েছি মডেল কোয়েশ্চেন পেপার 17 নম্বর, পেজ নাম্বার তোমরা দেখবা 592 পাতা আর 593 পাতা। এই যে 592 593 পাতার যে অঙ্কগুলো আছে তোমাদের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্র থেকে, সেখান থেকে আমি প্রশ্নগুলো আজকে সলভ করে দেখাবো। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করে দিই। দেখো আমরা চলে এসেছি একের প্রশ্নগুলো। একের প্রশ্নগুলো আছে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন। তো আমরা প্রথমে এমসিকিউগুলো করাবো, এগুলো এক একটা প্রশ্নের জন্য তোমরা 1 নম্বর করে পাবা। তো দেখো অঙ্ক শুরু করার আগে আমি দু একটা কথা বলি তোমাদের, যে আমি যে তোমাদের অঙ্কগুলো করাচ্ছি দেখবা কোনো জায়গায় আমি যে 3-এর জায়গায় 5 লিখে দিচ্ছি বা মাইনাস প্লাসের একটু এদিক হতে পারে অঙ্কর। তো তোমরা দেখো, তোমরা ভিডিওগুলো আমি আপলোড করে দিচ্ছি, এগুলো তো আর ঠিক করা যাবে না। তো তোমরা যোগ বিয়োগ বা কোনো 3-এর জায়গায় বা 5 লিখে দিলাম ভুল করে, ওগুলো তোমরা একটু দেখে নিবা, ঠিকঠাক করে নিবা, ওগুলো কোনো সমস্যা নাই, তোমরা ম্যানেজ করতে পারবা। তোমাদের শুধু মেন অঙ্কটা বুঝতে হবে যে কীভাবে অঙ্কটা হচ্ছে না হচ্ছে, সেই লজিকটা তোমাদের জানতে হবে। তো দেখো আমরা চলে যাবো 1 নম্বরটা। তো বলছে আমাদের কি বলছে অঙ্কটা, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছরে জনসংখ্যা কত হবে। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে সমহার বৃদ্ধির অঙ্ক, যেটাকে চক্রবৃদ্ধি সুদীর্ঘ টাইপের অঙ্ক বলতে পারছো। তো এটা যদি আমরা বলি যে n বছর পর জনসংখ্যা কত হবে, সেই জনসংখ্যাটা হবে সূত্রটা p × 1 + r। দেখো এখানে সুদের হারটা কত আছে, p তো আসল, যেটা আমাদের বসিয়ে দিলাম, আর সুদের হার এখানে হয় r%টা, এখানে rটা আছে দেখো 2r, তাহলে আমরা এখানে 2r দিব, 2r/100, আর এখানে n বছরটা, ঠিক আছে, এগুলো দেওয়াই আছে। দেখো আমাদের বলে দিয়েছে এখানে n বছর, তাহলে এখানে n দিব। তাহলে এটা দেখো আমাদের একটু সরল করা যাচ্ছে, এখানে কাটাকাটি যাচ্ছে, এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো আমরা এটা 50 পেয়ে গেলাম, মানে এখানে আসছে p × 1 + r/50। ঠিক আছে, যেহেতু আমাদের rটা 2r ছিল, তাহলে দেখো এটা আমাদের কোথায় মিলছে, p × 1 + r/50 হোল টু দি পাওয়ার n। তাহলে তোমরা লক্ষ্য করো এটা আমাদের বি নাম্বারে মিলছে, দেখো তাহলে অ্যান্সারটা আমাদের বি নাম্বার হবে। দেখো 1-2 প্রশ্নটা বলছে 2√6 এর একটি করণী নিরসক উৎপাদক √2x আছে, √এর মধ্যে 2x আছে, এত হলে x এর মান কত হবে। আচ্ছা আমাদের দেখো এর করণী নিরসক উৎপাদক আমাদের বলে দিয়েছে এটা। তাহলে আমরা দেখো এই যে সংখ্যাটা আছে √6, এর করণী নিরসক উৎপাদকটা কত হয়, এর যে করণী নিরসক উৎপাদকটা হয় √6 হবে। কেন? কারণ √6 এর সঙ্গে √6 গুণ করলে পরে আমাদের কি হয়, দেখো তোমাদের দেখাচ্ছি, আমি এখানে দেখাই। 2√6 এর সঙ্গে তুমি যদি √6 গুণ করে দাও, তাহলে এটা দেখো আমাদের √6 গুণ করে আমাদের শুধু 6 হয়ে যায়। আমরা জানি একই সংখ্যার করণীর গুণ শুধু ওই সংখ্যাটি হয়ে যাবে, √ওভারটা উঠে যাবে। তাহলে এখানে দেখো করণী কিন্তু থাকলো না, তাহলে এর সঙ্গে কত গুণ করছি √6, তাহলে এত করণী নিরসক উৎপাদক কিন্তু √6। ঠিক আছে, এবার দেখো এত এর করণী নিরসক উৎপাদকটা আমরা বলে দিয়েছি এটা, তাহলে এই মানটা আমাদের কি সমান, তাহলে আমরা অতএব দিয়ে বলতে পারবো 2√2x সমান আর আমাদের √6, তাই না? কারণ দেখো এই সংখ্যার করণী নিরসক উৎপাদক আমরা এটা দেখতে পাচ্ছি, আবার প্রশ্নে আমরা বলেও দিয়েছি এটা, তাহলে এরা দুজন কী হবে, এরা দুজন সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে x এর মানটা বের করে নাও। তাহলে আমরা দেখো এটাকে পৃথক করা যাবে, এটা আমরা √2 × √x করে দিলাম, এভাবে পৃথক করতে পারবো, দ্বিঘাত করণীর নিয়ম আছে, গুণ করো আবার এটাই ফিরে আসবে। আর এটাকে তোমরা এটা কত আছে 6কে লিখো 3 × 2, বা এটা হয়ে গেল √2 গুণিত √x, এটাকে আবার পৃথক করে নাও √3 × √2। ওকে, আচ্ছা দেখো √2 তোমরা কেটে দিতে পারো, তাহলে এখানে দেখো আমাদের থাকলো √x আর √3, তাহলে ওই থেকে করণী উঠানো যাবে, আমরা করণী যদি উঠিয়ে দিই তাহলে x = 3, তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের দেখো x এর মান 3 পেয়ে গেলাম, আমাদের বি নাম্বার অ্যান্সারটা। দেখো 1-3 নম্বরটা বলছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও কোণ বিওসি 2x ডিগ্রি আর বিওএ 2y ডিগ্রি হলে কোণ এবিসি এর মান, আমাদের মানগুলো বলেছে, দেখো রেডিয়ানে মানগুলো আছে। তা আমরা প্রথমে একটা ত্রিভুজ তৈরি করি, তাহলে আমরা দেখো এই যে আমাদের দেখো এবিসি একটা ত্রিভুজ নিলাম, এবিসি একটা ত্রিভুজ। আচ্ছা পরিকেন্দ্র বলেছে, এভাবে করে আমাদের একটা বৃত্ত হবে, পরিবৃত্ত তৈরি হবে,
পরিকেন্দ্র বলেছে বলে পরিবৃত্ত এই যে। আচ্ছা, পরিকেন্দ্রের কেন্দ্রটা বলেছে এটা, ও বলে দিয়েছে। এবার দেখো বিওসি, আমরা দেখো বিওসি, এই যে বিওসি, তাহলে এটা আমরা ও নাম দিলে পরে এই কোণটা বলেছে কত 2x ডিগ্রি বলে দিয়েছে। আর আছে বিওএ, বিওএ, তাহলে এটা আমাদের যোগ করতে হবে, এই জায়গাটা যোগ করে দাও। তাহলে এই যে বিওএ যে কোণটা তৈরি হলো সে এই কোণটা, এটা কত বলেছে 2y ডিগ্রি। তাহলে আমাদের এবিসি কোণের মানটা বের করতে হবে, তাই না? এই যে এবিসি কোণটা এই যে দাগ মারলাম, ওকে। তাহলে এই কোণটা আমাদের দরকার। দেখো এই কোণটা আমরা কী করে পাবো? আচ্ছা, এটা যখন 2y দেওয়া আছে, এই দুটো বাহু তো সমান। আচ্ছা, আমি এটা আগে করি, ঠিক আছে? এটা 2x, তাহলে এই দুটো বাহু সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমাদের কি হবে? এই কোণটা সমান হয়ে যাবে, তাই না? এই দুটো কোণ। আচ্ছা, তাহলে এই দুটো কোণকে দেখো আমরা আমাদের দরকার কোনটা? এই কোণটা, যেহেতু আমাদের এবিসি দরকার, তাই এই কোণ বের করবো আর এই কোণ বের করবো। তাহলে এই কোণটার নাম আমরা যদি ওবিসি বলি, কোণ ওবিসি, ঠিক আছে? মানে এই কোণটা দাগ দিলাম, এই কোণটা আমরা বের করছি। তাহলে এটা কত হবে? দুটো কোণ যদি সমান হয় আর একটা কোণ জানা আছে, তাহলে আমরা এটা বের করতে পারবো 180 ডিগ্রি ত্রিভুজের ধর্ম অনুযায়ী 180 ডিগ্রি মাইনাস ওই কোণটা বিয়োগ দেবা আর 2 দিয়ে ভাগ দেবা, এভাবে বের করার নিয়ম, তাই না? আচ্ছা, তারপরে দেখো এখানে আমরা এটা পেয়ে যাবো 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি, ওকে। এবার দেখো একইভাবে এই কোণটা আমরা বের করে নেবো, এই দিককার কোণটা, যেহেতু এটা 2y দেওয়া আছে, এই দুটো বহু সমান, তাহলে এই দুটো কোণ সমান, তাহলে কোনো ত্রিভুজে দুটো কোণ সমান আর এই কোণটা দেওয়া আছে, তো এই নিয়মে আমরা বের করতে পারবো কোণটা। তাহলে আমরা এটা বের করবো, এই কোণের নাম আমরা OBA বলে দিই, কোণ OBA। এটা একইভাবে পেয়ে যাবো 180 ডিগ্রি মাইনাস 2x ডিগ্রি বাই 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো এটা পেয়ে যাবো 90 ডিগ্রি মাইনাস, সরি এটা x দিয়ে দিয়েছে এখানে, এটা y হবে আমাদের, এটা y, তাহলে 2y, 2 দিয়ে ভাগ করলে এটা আসবে 90 ডিগ্রি মাইনাস এটা। আচ্ছা, এবার এবিসি যে কোণটা পাবো, এই দুটো কোণের যোগফল আমরা এখন লিখবো কোণ। আচ্ছা, এখানে আমরা অ্যান্সার দিয়ে দিলাম কোণ এবিসি, এবিসি সমান সমান হবে এই দুটো কোণের যোগফলটাই। তাহলে এখানে ছিল আমাদের দেখো 90 ডিগ্রি মাইনাস এক্স যোগ 90 ডিগ্রি মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে কত পাবো? 180 ডিগ্রি, আর মাইনাস কমন নিলে পরে এক্স প্লাস ওয়াই, ওকে। আচ্ছা, এবার এই কোণটা আমাদের কি বলেছে? রেডিয়ানে বের করতে বলেছে, তাই না? এগুলো তো হচ্ছে ষষ্ঠীকে মান, আমাদের রেডিয়ানে, এখানে সব কিন্তু এগুলো ডিগ্রি আছে, ওকে। এটা আমরা ডিগ্রি দিলে বাইরে ডিগ্রি দিয়ে দিলাম। তাহলে এত এর বৃত্তীয় মানটা কত হবে এই কোণের? তাহলে বৃত্তীয় মানটা হবে, দেখো বৃত্তীয় মান আমরা কী করে বের করি? এই কোণটাকে এই যে পাই বাই 180 ডিগ্রি দিয়ে এটাকে গুণ করে দিবা, এই যে যেটা আছে 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস ওয়াই, এই যে লক্ষ্য করো, যে কোণের বৃত্তীয় মান চাইবে সেই কোণটাকে পাই বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করবা, তোমরা বৃত্তীয় মান পেয়ে যাবা। তো এটা সরল করো, এখানে যদি সরল করো এটা পাই কমন চলে যাবে, এটা কেটে যাবে, এটা 1, আর এর নিচে এটা আমরা নামিয়ে দিচ্ছি এক্স প্লাস ওয়াই, তার নিচে আছে, এখানে বন্ধনী দিলাম না, তাহলে আমাদের এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা 180, এই যে 180টা ভিতরে চলে গেল। আর যেহেতু আমাদের রেডিয়ান হয়েছে, এগুলা রেডিয়ানের এককটা হবে সি, ঠিক আছে? সি দিতে হবে রেডিয়ানে। আচ্ছা, তা দেখো আমাদের এটা কোথায় মিলেছে, কোনটা অ্যান্সার? পাই বাইরে আছে, তাহলে আমাদের দেখো ডি নাম্বারটা দেখাচ্ছে অ্যান্সারটা, তাহলে অ্যান্সারটা হবে আমাদের ডি নাম্বার। আচ্ছা, এখানে কিন্তু অ্যান্সারটা এ নাম্বারে বলেছে, এই যে এটা অ্যান্সার বলছে, কিন্তু এটা অ্যান্সার তো আসছে না, আমাদের ডি নাম্বার অ্যান্সার, তাহলে এটা আমাদের ডি নাম্বারই অ্যান্সার হবে। দেখো চারের প্রশ্নটা কী বলছে? সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে একটি তাল গাছের ছায়ার দৈর্ঘ্য 12 মিটার হয়, তাহলে তাল গাছটির উচ্চতা কত হবে? আচ্ছা, আমাদের দেখো একটা তাল গাছ আছে, এই যে তাল গাছ, এটা আমরা মাটি, ছায়ার দৈর্ঘ্যটা এখানে পড়লো, আর এভাবে এটা আমরা যোগ করে দিলাম। তার যখন কোণটা আমাদের বলে দিয়েছে, দেখো উন্নতি কোণটা এই যে সূর্য এই দিকে উন্নতি কোণ এখানে তৈরি হবে 60 ডিগ্রি উন্নতি কোণটা, তাহলে আমাদের ছায়ার দৈর্ঘ্যটা এই যে বলে দিয়েছে, এটা হচ্ছে যদি এ বি, এটা যদি সি নাম দিই, তাহলে বিসিটা হচ্ছে আমাদের ছায়ার দৈর্ঘ্য 12 মিটার। তাহলে তাল গাছের উচ্চতা মানে এ বি বের করতে বলেছে। তাহলে আমরা দেখো আমরা এই নিয়মটা জানি আমরা, যে লম্ব বাই অতিভুজ এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি করবো আমরা, লম্ব বাই ভূমি আর ট্যান থিটা, তাহলে আমরা করবো এ বি বাই ভূমিটা হচ্ছে বিসি, আর এটা হয় ট্যান থিটা, থিটা বলতে এই কোণের সাপেক্ষে 60 ডিগ্রি, তাহলে এখানে এবির মানটা পেয়ে যাবা, তাহলে এ বি বাই 12, আর ট্যান সাইডের মান দেখো √3, তাহলে এখান থেকে এ বির মানটা তোমরা পেয়ে যাচ্ছ 12√3, 12√3 দেখো কোনটা অপশানে আছে, এ নাম্বার অ্যান্সারটা আমাদের।
একের 6 প্রশ্নটা বলছে যদি n সংখ্যক রাশির যৌগিক গড় x বার হয় এবং প্রথম n-1 সংখ্যক রাশিগুলির যোগফল k হয় তবে n তম রাশি হবে কোনটা n তম রাশি হবে। দেখো এখানে n সংখ্যক রাশি বলেছে, আমরা যদি বলি x1, x2 কতগুলো আছে n-1, xn n অবধি আছে তাই না, 1 থেকে শুরু করে n অবধি। এখানে n-1টা হচ্ছে এর চেয়ে এক কম আছে। আচ্ছা এদের আমাদের বলেছে গড়টা বলেছে x বার, তাহলে গড় দেখো এই রাশিগুলির গড় আমরা কীভাবে বের করি x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn-1 প্লাস xn বাই মোট সংখ্যাটা, মোট কতগুলি সংখ্যা ছিল n, তাহলে n হচ্ছে মোট সংখ্যা। আর এই যৌগিক গড়টা কত বলে দিয়েছে আমাদের x বার বলে দিয়েছে। আচ্ছা এবার দেখো প্রথম n-1 সংখ্যক রাশিগুলির যোগফল কে বলে দিয়েছে, প্রথম মানে 1 থেকে শুরু করে n-1 এই যে এদের যোগফলটা আমাদের বলে দিয়েছে কত কে বলে দিয়েছে। তাহলে আমরা কি করব এদের জায়গায় এই যে এখানে এই যে এদের জায়গায় আমরা কে বসাতে পারবো প্লাস xn। আমাদের যেটা বের করতে বলেছে n-তম বলতে এই যে পদটা আছে n-তম শেষের পদ, এততম রাশিটা কত, ঠিক আছে, এততম রাশিটা বের করতে বলেছে, এততম তা কত হবে। আচ্ছা তো সেটা দেখো আমরা কীভাবে বের করছি, নিচে n আছে আর এখানে x বার, তাহলে এখান থেকে সমাধান করে xnটা বেরিয়ে আসবে, অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা k প্লাস xn, এটা n x বার xn n x বার, কেটা ওদিকে চলে গেল। তাহলে দেখো আমাদের এই যে n-তম রাশিটা, এই যে n-তম রাশিটা যেটা আছে সেটা কত পেয়ে গেলাম n x বার মাইনাস k। কোথায় মিলছে দেখো, এটা আমাদের ডি নাম্বার মিলেছে, তাহলে অ্যান্সার ডি। চলে এসো 1-এর 5-এর অঙ্কটা। দেখো আমরা আগে 1-এর 6-এর অঙ্কটা আমরা করে দিয়েছি, যাই হোক 5-এর জায়গায় আমি 6 লিখে দিয়েছিলাম বলে 6-এর অঙ্কটা আগে হয়ে গেছে, তো ঠিক আছে 6-এর অঙ্কটা তোমরা দেখে নিলা। এবার 5-এর অঙ্কটা দেখো কী বলছে, দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 6 একক, 4 একক, 4 একক, আর একটার আছে 8 একক, 2h প্লাস 1 একক আর 2 একক। এভাবে দুটি আয়তঘনকের মাত্রাগুলি দেওয়া আছে, মাত্রা বলতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায়, তোমার মনে রাখবা। তো যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে এইচের মানটা বের করতে বলেছে। তাহলে আয়তঘনের আয়তনটা বা ঘনফল বা আয়তন, তাই না, তো সে তার সূত্র কি মাত্রাগুলির গুণফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তা দেখো প্রথম ঘনকের যে আয়তনটা প্রথম ঘনকের আয়তনটা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান আছে, এটা প্রথমটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মাত্রাগুলির গুণফলটা হচ্ছে আয়তন। আর দ্বিতীয় ঘনকের আয়তনটা হবে এই যে আমাদের দেওয়া আছে মাত্রাগুলি, প্রথমটা আছে 8, তারপরটা আছে 2h প্লাস 1 আর পরেরটা মাত্রা আছে 2। তাহলে এই যে মাত্রাগুলি গুণফল করলাম, এর আয়তনটা সমান বলে দিয়েছে ঘনফলটা। এবার এখান থেকে এইচের মান বেরিয়ে আসবে, তোমরা একটু কাটাকাটি করো, আমি এটা যদি করি 2 দিয়ে 4, এই যে 4 2 8, এই 8 কেটে গেল। তাহলে আমাদের কাছে থাকলো এদিকে 2h প্লাস 1 আর এদিকে 6 থেকে গেল, তাহলে 2h, তাহলে এখানে বাদ দিলে পরে 5 হয়ে যাবে, আর 2 দিয়ে 5কে ভাগ করবা আর পেয়ে যাবে 2.5। দেখো 2.5 কথায় আছে, বি নাম্বার আমাদের অ্যান্সারটা। এবার 2-এর প্রশ্নগুলো আসলাম, 2-এর প্রশ্নগুলো আছে আমাদের শূন্যস্থান, তো আমরা দেখে নেব 2-এর 1 নম্বরটা। আনিসুর 500 টাকা 9 মাসের জন্য আর ডেভিড 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করি, তো তাদের লভ্যাংশ অনুপাত কত। দেখো একই সময়ের জন্য আমরা মূলধনের অনুপাতটা বের করব, আর মূলধনের অনুপাতই হবে আমাদের লভ্যাংশ অনুপাত। আচ্ছা দেখো এখানে আমরা মূলধনের অনুপাতটা কী করে পাচ্ছি, মূলধনটা দেখো আনিসুরে 500 টাকা 9 মাস খাতে, তাহলে আনিসুরের যে মূলধনটা আমরা পাবো 500 টাকা তার 9 মাস খাতে, তাহলে 500 গুণিত 9, এটা হবে তার মূলধনটা হবে। যে টাকাটা যত মাসে খাটে সেটা দিয়ে গুণ করে দিবা, ওর মূলধন পেয়ে যাবা। আর ডেবিটের 600 টাকা 5 মাস খাটে, তাহলে 600 টাকা 5 মাস খাটে বলে 5 দিয়ে গুণ করবা, এভাবে ওদের মূলধনটা আমরা পাবো। আর এই মূলধনের অনুপাতই হচ্ছে লভ্যাংশ অনুপাত, তাহলে এটার অনুপাত যা হবে লভ্যাংশ অনুপাত তাই হবে। তো আমরা দেখো এখানে যদি সরল করি 2 শূন্য কেটে দিলাম, তাহলে এখানে দেখো 5 কেটে যাচ্ছে, তাহলে এখানে 9h2 6 আসছে, এটা আমাদের লঘিষ্ঠ হবে 3 দিয়ে, 3 3 9 আর 3 দিয়ে 6, তাহলে যে 3h2 এটা আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমরা লিখে দেবো 3h2 লিখে দিলাম আমরা। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা আছে, কোনো গোলকের ব্যাসার্ধ আর আয়তন ভি হলে ভি ভেরিয়াস ড্যাশ বলেছে, কী হবে। দেখো গোলকের আয়তনটা যে আয়তন যে ভি বলেছে, তাহলে ভি সমান কী জানি, গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তার গোলকের আয়তনের সূত্রটা হবে, আয়তনের সূত্র হচ্ছে আমাদের 4/3 পাই
আর কিউব। এটা হচ্ছে আমাদের গোলকের আয়তনের সূত্র। আচ্ছা, এবার লক্ষ্য করো, এখানে আমরা যদি ইকুয়াল উঠিয়ে যদি আমরা ভেরিয়েশন নিয়ে আসি, তাহলে এখানে দেখো আমাদের যে চলগুলো আছে, আয়তন এটা হচ্ছে ব্যাসার্ধ, এই দুটো চলো, আর ধ্রুবক হচ্ছে এরা ধ্রুবক, এই যে 4/3 পাইটা ধ্রুবক। তাহলে আমরা কি করব, 4/3 পাইটাকে আমরা ধরে নিলাম কে ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে পাশে তোমরা লিখতে পারো কে হচ্ছে 4/3 পাই, হ্যাঁ, যেখানে এটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এবার দেখো ভি সমান সমান কে আর কিউব। তাহলে আমরা এখান থেকে যদি ভেদে নিয়ে যাই, তাহলে ভি ভেরিয়েস, ভেদকে আমরা ভেরিয়েস বলবো, ভি ভেরিয়েস আর কিউব, কেটা উঠে যাবে, ধ্রুবকটা উঠে যায়। তাহলে দেখো আমাদের যে অ্যান্সারটা ভি ভেরিয়েস আর কিউব, তাহলে এখানে আমাদের আর কিউব আসবে অ্যান্সার। চলে এসো 5 অঙ্কটা। বলছে দেখো একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক ও ব্যাসার্ধের দৈর্ঘ্য 1/√পাই বলেছে, মানে 8টা বলে দিয়েছে, 1/√পাই একক হলে এস কত হবে। এস সমান সমান বলেছে, মানে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে বলেছে অর্ধগোলকের। দেখো আমরা এস সমান সমান কী পাবো, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটার সূত্র হচ্ছে 3πr²। ঠিক আছে, দেখো অর্ধগোলক কীভাবে তৈরি হয়, এভাবে যদি একটা বাটি বানাই আমরা, এই যে বাটি, তাহলে এখানে বাটির যে উপরের তলটা কি, উপরের তলটা বৃত্ত হয়। তাহলে দেখো সমগ্র গোলক বলতে ফুটবল, তাই না। তো সমগ্র গোলকের যে ক্ষেত্রফলটা হয় সেই সূত্রটা হচ্ছে 4πr², এটা সমগ্র তল। আর অর্ধেক বলতে যদি আমরা অর্ধেকটা নিই, তাহলে এই যে বক্রতলটা, এই যে বক্রতলটা কত হবে, এর অর্ধেক 2πr²। আর উপরে যে তলটা বলেছে সমগ্র তল, এটা বক্রতল, আর উপরে তলটা নিয়ে সমগ্র তল অর্ধগোলকের। তাহলে উপরে তলটাতে বৃত্ত, তো বৃত্তের ক্ষেত্রে বলে সূত্র হচ্ছে πr², ব্যাসার্ধ যখন আর, তাই না, তখন হবে এগুলো। তাহলে এবার দেখো, তাহলে আমাদের সমগ্র তলটা কত হবে, বক্রতল আর বৃত্তর তলটা, উপরের তলটা নিয়ে আমাদের হচ্ছে অর্ধগোলকের সমগ্র তল। তাহলে এই দুটো যোগ করে আমরা 3πr² পেয়ে যাব। আচ্ছা, এখানে আর বলতে দেখো ব্যাসার্ধ বলে দিয়েছে, তাহলে এখানে লক্ষ্য করো আমরা, এটা তো আমাদের আছে পাই, আর ব্যাসার্ধ কত বলেছে 1/√পাই আছে, মানটা বসিয়ে দিলাম স্কোয়ার, 3π গুণিত, আর এটা আমাদের 1/পাই আসবে, স্কোয়ার জন্য রুটটা উঠে যাবে, পাই কেটে দাও। তাহলে দেখো আমরা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার আমার এখানে 3 বর্গ একক। দেখো 2-3 নম্বর প্রশ্নটা বলছি ABCD বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ x ডিগ্রি হলে সি এর মান কত হবে। তাহলে দেখো আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করছি, এভাবে বৃত্ত আমরা বানালাম, এখানে হচ্ছে কেন্দ্রবিন্দু, এইভাবে নিয়ে আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করলাম। এটা এ নাম দেব, বি, সি আর ডি নাম দিলাম। এবার দেখো এ কোণটা আমাদের, এই কোণটা বলেছে x ডিগ্রি, তাহলে সি কোণ, এই কোণটা কত হবে। তা আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, এই দুজনের যোগফল হয় আমাদের 180 ডিগ্রি। তাহলে দুজনের যোগফল যদি 180 ডিগ্রি হয়, ঠিক আছে, এই দুটো কোণের যোগফল, তাহলে আমাদের এই কোণটা কত পাবো, 180 ডিগ্রি মাইনাস এক্স। তাহলে এই কোণটা আমরা পেয়ে যাবো, সি কোণটা যেটা বলেছে 180 ডিগ্রি মাইনাস এক্স, 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো 2-এর আমরা 4 আর 5 একসঙ্গে নিয়েছি, তো আমি 4-এরটা করাই। দেখো 3πc, এটা রেডিয়ানে আছে কোণটা, 3πc/8 কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। দেখো সম্পূরক কোণ, একটা কোণের সম্পূরক কোণ চেয়েছি, তাহলে এর সম্পূরক কোণ কী করে হয়, আমরা যদি বলি যে 100 ডিগ্রির সম্পূরক কোণ কত, তাহলে সম্পূরক কোণ পেতে গেলে 180 থেকে 100 ডিগ্রি বাদ দিয়ে দাও, ঠিক আছে। যার সম্পূরক চাইবে তাকে 180 ডিগ্রি থেকে বাদ দিবা, তুমি সম্পূরক কোণটা পেয়ে যাবা। দেখো এটা 80 ডিগ্রি পেয়ে যাচ্ছ, তাহলে 100 ডিগ্রির সম্পূরক কোণ হচ্ছে 80 ডিগ্রি, মানে দুটো কোণের যোগফল যদি 80 ডিগ্রি হয়, তখন আমরা একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলবো। তাহলে যে কোনো কোণের সম্পূরক চাইলে পরে 180 ডিগ্রি তোমরা থেকে বিয়োগ করে দেবো ওই কোণটাকেই, তার সম্পূরক কোণটা পেয়ে যাবা। তাহলে আমাদের এর সম্পূরক চেয়েছে, তাহলে আমরা কি করব, একে 180 ডিগ্রি থেকে একে বাদ দিব। আচ্ছা দেখো এখানে যদি বৃত্তীয় মানে বের করতে বলেছে, তাহলে দেখো 180 ডিগ্রিকে যদি আমরা বৃত্তীয় মান বলি, সেটা হচ্ছে আমাদের পাই, রেডিয়ানে, তাই না, 180 ডিগ্রি সমান পাই। তাহলে আমরা কি করব এখন, এটা তো আমাদের বৃত্তীয় মানই আছে, তাহলে আমরা পাই থেকে একে বাদ দিয়ে দেবো। পাই থেকে যদি আমরা বাদ দিই, আমরা এই কোণটির সম্পূরক কোণ পেয়ে যাব। তাহলে এখানে দেখো আমরা যদি বলি পাই মাইনাস কত আছে, এটা আমি এখানে একটু দেখাই, পাই মাইনাস 3π8। আচ্ছা রেডিয়ানটা আমি সিটা পরে দিয়ে দেবো, সিটা আমি দিচ্ছি না। তাহলে এখানে বিয়োগ করে এটা পেয়ে যাবা, উপরে 8π মাইনাস 3π আর নিচেতে 8। তাহলে এটা বিয়োগ করে পেয়ে যাবা তোমরা 5π, সি লাগিয়ে দিলাম, এই যে সি যেটা ছিল
রেডিয়ানে, আর 8 এটা। তাহলে দেখো এই কোণটার আমরা যেটা সম্পূর্ণ কোণ পেয়ে গেলাম, বৃত্তীয় মানটা সেটা এটা পেয়ে গেলাম। তাহলে অ্যান্সারটা আমাদের হবে 5 πc/8, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 5-এর অঙ্কটা চলে এসো। 5-এর অঙ্কটা বলছে একটি নিরেট গোলককে গলাবে, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। মানে একটা গোলককে গলিয়ে চোঙ তৈরি করছে, তা তাদের কি হবে? তাদের আয়তনটা তো সমান হবে, গোলক ও চোঙের ড্যাশ সমান, তা আয়তন সমান হবে। একটা গোলককে গলিয়ে এটাকে চোঙ বানাবে, তাই না? এই যে চোঙ বানাবে, চোঙ এভাবে হয়, এই যে চোঙ। তাহলে এর আয়তনটা সমান হবে। ওই জিনিসটাই তৈরি হচ্ছে, একই জিনিস। তাহলে আমরা কি বলবো? গোলক আর চোঙের আয়তন সমান বলবো। তাহলে এখানে আয়তন সমান হবে, অ্যান্সারটা হবে এখানে আয়তন। দেখো 6 নম্বর প্রশ্নটা বলছে একটি পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 35 এবং মধ্যমা 33 হলে সংখ্যাগুরু মান কত হবে? আচ্ছা, এখানে দেখো আমাদের সংখ্যাগুরুর মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে সংখ্যাগুরুর মানটা আমরা কীভাবে পাবো? আচ্ছা, সংখ্যাগুরুর মানটাকে আমরা আগে ধরে নিই, এখানে ধরি। আচ্ছা, আমি দিয়ে দিলাম অ্যান্সার, ধরি সংখ্যাগুরু মানটাকে আমরা x নিয়ে নিলাম। এবার আমাদের একটা সূত্র জানতে হবে তোমাদের। সূত্রটা হচ্ছে যৌগিক গড়। প্রথমে লিখব যৌগিক গড় মাইনাস সংখ্যাগুরু মান। ঠিক আছে, যৌগিক গড় মাইনাস সংখ্যাগুরু মান সমান 3 ইন্টু যৌগিক গড় মাইনাস মধ্যমা। এই সূত্রটা কিন্তু মনে রাখবা। এই সূত্র প্রয়োগ করে আমরা মধ্যমা আকার হবে না, মধ্যমা দেখো। ওকে, আচ্ছা, তাহলে এই সূত্র ধরে আমরা কিন্তু সংখ্যাগুরুর মানটা পেয়ে যাবো। দেখো যৌগিক গড় তো বলে দিয়েছে, যৌগিক গড় আছে 35 মাইনাস এর মানটা আমরা x ধরে নিয়েছি, আর 3 আর ইন্টু যৌগিক গড় দেখো বলে দিয়েছে, ওটাই যৌগিক গড় তো 35-ই আছে, আর মধ্যমা আমাদের 33। তাহলে এখান থেকে সমাধান করে x এর মান পেয়ে যাবো। তাহলে 35 মাইনাস x আর 3, এটা দেখো বিয়োগ করো, এটা বিয়োগ করে কত পাবা তোমরা? 2 পেয়ে যাবা। তাহলে আমরা দেখো এখানে এক্সটা যদি ওইদিকে নিয়ে যাই, তাহলে 35 আর এটা 6টাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে এক্সটা ওইদিকে চলে গেল। তাহলে x সমান 35 থেকে 6 বাদ দাও, সেটা তোমরা 29 পেয়ে যাচ্ছ। তাহলে সংখ্যাগুরুর মানটা আমরা কত পেয়ে গেলাম? 29 পেয়ে গেলাম। আচ্ছা, তোমাদের বলে রাখি, আমি এর আগের স্কুলে একটা অঙ্ক করিয়েছিলাম, তোমাদের একটু দেখাই। ঠিক আছে, আগের মডেল যে 15 নম্বর, আগের স্কুল বলতে এটা তো মডেল 17, আমি 15 নম্বর মডেলে একটা অঙ্ক ছিল আমাদের। সেই অঙ্কটা এই নিয়মের অঙ্কটা ছিল, একই প্রশ্ন, কিন্তু আমি একটু উদাহরণ দিয়ে অঙ্কটা করিয়েছিলাম। তো সেই অঙ্কটা আমি তোমাদের এখন দেখাবো। যেটা তোমাদের বলছিলাম আমি, মডেল সেট 15 নম্বর মডেল সেটে 587 পাতার যে 3-এর 6 নম্বর অঙ্ক ছিল, সপ্তমীতে একটা অঙ্ক ছিল যে কোনো পরিসংখ্যা বিভাজনের মধ্যমা 10 এবং যৌগিক গড় 10 হলে সংখ্যাগুরুর মানও 10 হবে। ঠিক আছে, এরকম আমরা উদাহরণ দিয়ে অঙ্কটা দেখেছিলাম। আমি যে অঙ্কটা করালাম আজকে, এই সূত্রে অঙ্কটা যদি করাই আমরা, দেখো সংখ্যাগুরুর মানটাকে যদি আমরা 1 ধরে নিলাম, তাহলে আমাদের সূত্র কি? যৌগিক গড় মাইনাস যৌগিক গড় আমাদের কত আছে? এখানে 10 আছে, 10 মাইনাস x সমান 3 ইন্টু, এখানে আবার যৌগিক গড় মাইনাস মধ্যমা। ঠিক আছে, দেখো মধ্যমা কিন্তু 10 বলে দিয়েছে। তো এখান থেকে x এর মানটা কত বেরোচ্ছে? দেখো 10 মাইনাস x। তাহলে এখানে দেখো এদিকে কেটে গেল, এদিকে কিন্তু 0 দাঁড়ালো। তাহলে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ x এর মানটা 10 দেখতে পাচ্ছ। তাহলে এই নিয়মে এই সূত্র প্রয়োগ করে তোমরা করবা। আমি তো উদাহরণ দিয়ে করিয়েছি, একটু অঙ্কটা বড় হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু শর্টকাটে অঙ্কটা হয়ে যাবে। সংখ্যাগুরুর মানও 10 হবে, দেখো 10 বেরিয়েছে। তাহলে অ্যান্সারটা কিন্তু এখানে সত্য। এটা আমরা কিন্তু বলছি মডেল সেট 15তে, এটা পেজ নাম্বার 587, যে আগের ভিডিওতে দেওয়া হয়ে গেছে তোমাদের মডেলটা। সেখানে গিয়ে অঙ্কটা একটু তোমরা দেখে নিবা, এই নিয়মে তোমরা করে নিবা অঙ্কটা। এবার চলে আসলাম 3-এর প্রশ্নগুলো। 3-এর প্রশ্নগুলো আছে আমাদের সত্য মিথ্যা। আমরা দেখে নিব সত্য মিথ্যা। যদি আমাদের এটা ঠিক হয় বক্তব্যটা, তাহলে সত্য। আর যদি এটা ঠিক না হয়, কোনো অঙ্ক সলভ করে দেখবো যে ঠিক না হয়, তাহলে মিথ্যা বলবো। তাহলে 3-এর 1 নম্বর অঙ্কটা বলছে, দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরের সুদের হার যথাক্রমে R1%, R2% ও 2 আর 3%, ঠিক আছে, 2 বলেছে কিন্তু এখানে হয়, তবে P টাকা 3 বছরের শেষে সবৃদ্ধি মূল বলেছে এটা। আচ্ছা, এখানে দেখো এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই হবে যদি আমাদের থাকে সুদের হারগুলো R1%, R2%, R3%, তাই না? R1%, R2%, R3%, তখন কিন্তু
এই সূত্রটা কিন্তু প্রযোজ্য। এখানে কিন্তু লক্ষ্য করো, এখানে R3 জায়গায় টু দিয়েছে, 2R3%, তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু হবে না, তাই না? তোমাদের একটু দেখিয়ে দিই বইতে চলে যাবো, P-107 পাতায় আছে তোমাদের সেই সূত্রটা দেওয়া আছে। এই যে দেখো সূত্রটা, এই যে লক্ষ্য করো, এই যে সূত্রটা, যে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, যদি এখানে সুদের হারগুলো আমাদের R1%, R2%, R3%, তাহলে এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এই যাও এখানে বলে যে দেখো এটা আমাদের দিয়েছে সুদের হারগুলো। আচ্ছা, তাহলে এই সূত্র অনুযায়ী আমাদের দেখো যেটা বলবো, এটা কিন্তু আমাদের কিন্তু সত্য আসছে না, যেহেতু এখানে R3 জায়গায় 2 দেওয়া হয়ে গেছে, তার আমাদের এটা অ্যান্সারটা সত্য হবে না। তাহলে এখানে কী হবে? অ্যান্সারটা মিথ্যা হবে, এটা মিথ্যা। আচ্ছা, আমি কিন্তু 3-এর 2 আর 3 প্রশ্নটা নিয়েছি একসঙ্গে। আমি আগে 3-এর 2টা করাবো। তা দেখো কী বলছে, 3x² প্লাস 10x প্লাস 3 = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যান্য। আচ্ছা, এখানে দেখো যদি পরস্পর অন্যান্য কি হবে, এই সমীকরণের বীজদ্বয় বলেছে অন্যান্য। তো দেখো পরস্পর অন্যান্য বলতে কি বোঝায়, মানে একটা বীজ যদি আলফা হয়, অপর বীজটা হবে 1/α, উল্টো হবে, একটা আলফা হলে পরেরটা হবে 1/α। তাহলে এখানে দেখো একে বলে অন্যান্য। তাহলে বীজ দুটি অন্যান্য হবে যদি এ আর সি সমান হয়ে যায়। দেখো এখানে এ বলতে হচ্ছে s² সহগ, আর সি বলতে হচ্ছে ধ্রুবক সংখ্যাটা। যদি এ সমান সি হয় বা সি সমান এ হয়, তখনই কি বলবো আমরা, যে বীজ দুই পরস্পর অন্যান্য। দেখো এখানে এ আছে 3 আর সি আছে 3, তাহলে এখানে এ আর সিটা সমান আছে, তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজগুলি পরস্পর অন্যান্য হবে, এই কথাটা আমাদের সত্য আছে। এটা তাহলে আমরা অ্যান্সার লিখে দেবো সত্য অ্যান্সার। এবার চলে এসো 3 নম্বরেরটা। 3 নম্বরটা বলছে, অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থবিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো, যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। আচ্ছা দেখো, আমি ছবি এঁকে বুঝাই প্রশ্নটা। আমাদের প্রথমে আগে বৃত্ত বলেছে একটা, তাহলে আমরা একটা বৃত্ত টেনে নিলাম। এবার বাইরে একটা এ বিন্দু আছে, এই যেখানে এ বিন্দু নিলাম, এ বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক তৈরি হয়েছে। দেখো এভাবে একটা স্পর্শক পাবো, আর এদিকে এভাবে একটা স্পর্শক পেয়ে যাবো। এইভাবে আমরা এই যে স্পর্শক করে দিলাম। দেখো বৃত্তের উপর যে স্পর্শকগুলো তৈরি করেছে বি বিন্দুতে আর সি বিন্দুতে, এই যে বি বিন্দু সি বিন্দু স্পর্শক তৈরি করেছে, এখানে আমরা কেন্দ্রবিন্দু নিয়ে নিলাম। আচ্ছা এবার দেখো এই যে বিসিটা, এই যে এও বলতে এখানে কেন্দ্রবিন্দু ও, আর এওটা এভাবে যোগ হবে, এই যে এওটা বিসিকে, তাহলে বিসি আমরা টানি, এই যে আমাদের বিসি বলছি এও, এই যে এও বিসিকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমদ্বিখণ্ডিত করে বা সমান 2 ভাগে ভাগ করে দেয়। এটা কি সত্য হবে? আমাদের দেখো এটা কিন্তু হ্যাঁ সমদ্বিখণ্ডিত করবে, এটা আমাদের একটা প্রয়োগ আছে। তোমরা চলে যাবা P-213 পাতায়। দেখো আমি দেখাচ্ছি যে প্রয়োগটা আছে, 12 নম্বর প্রয়োগটা আছে। কত নম্বর প্রয়োগটা আছে? 12 নম্বর প্রয়োগ। এই প্রয়োগটা দেখো প্রমাণটা করে দেওয়া আছে এখানে। এই যে তোমরা লক্ষ্য করো, আমি একটু দেখাই ভালো করে। এই যে দেখো 12 নম্বর প্রয়োগটা। হ্যাঁ, অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থবিন্দু এ থেকে বৃত্তের দুটি স্পর্শ টানি, যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে। তো প্রমাণ করি যে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। দেখো লম্ব সমদ্বিখণ্ডক আছে, এই যে এওটা এই যে বিসিকে লম্ব সমদ্বিখণ্ডক করেছে। তাহলে এখানে লম্ব সমদ্বিখণ্ডের কথা বলেছে, তাহলে আমাদের এটা কিন্তু অ্যান্সারটা সত্য আছে, প্রমাণ করে দিয়েছে। তোমরা প্রমাণটা দেখে নিবা, তাহলে আমাদের অ্যান্সারটা হবে এটা সত্য। 4 প্রশ্ন বলছে, কসেক থিতা সমান 2 হওয়া সম্ভব নয়। আচ্ছা, কসেক থিতার মানটা 2 হবে কি হবে না? যদি 2 হয়, ঠিক আছে, তাহলে আমাদের এটা অ্যান্সারটা হবে এটা সম্ভব নয় বলেছে, তাই না? সম্ভব যদি না হয় তাহলে আমাদের সত্য, আর সম্ভব যদি হয় তাহলে মিথ্যা। সম্ভব নয় বলেছে, তার মধ্যে দেখো কীভাবে দেখাচ্ছি। প্রথমে তোমাদের জানতে হবে সাইন থিতার মানটা, এই মানটা কি হয়, 1 কিংবা 1-এর চেয়ে বড়, আর -1 কিংবা 1-এর চেয়ে, ঠিক আছে? তাহলে এই মানটা হবে -1 কিংবা 1-এর চেয়ে বড় হয়, আর এদিকে মানটা এভাবে হবে, এই যে 1 কিংবা 1-এর চেয়ে ছোটো, আর -1 কিংবা 1-এর চেয়ে বড়। সাইন থিতা মানটা এভাবে হয়। তাহলে এটাকে যদি তোমরা 1/cosec থিতা করো, দেখো cosec থিতা, তাহলে এটা এভাবে। আর 1/cosec থিতাকে তুমি যদি cosec থিতা করো, তাহলে দেখো অসমীকরণ নিয়ম আছে, এটা কিন্তু উল্টে যাবে চিহ্নটা, তাহলে চিহ্নটা এভাবে হয়ে যাবে। এই যে দেখো, তাহলে cosec থিতার মানটা কী পাচ্ছি আমরা? এটা মানটা পাচ্ছি 1 কিংবা 1-এর চেয়ে বড়, 1-এর চেয়ে বড় হতে পারে, তাহলে 2 হতে পারে cosec থিতাটা। তাহলে cosec থিতা সমান 2 হওয়া কিন্তু সম্ভব, এখানে সম্ভব নয় বলেছে, তাহলে এই কথাটা কিন্তু মিথ্যা বলেছে, তাহলে অ্যান্সারটা এখানে হবে আমাদের মিথ্যা।
মিথ্যা অ্যান্সার। আচ্ছা আমরা দেখো 3-এর 5 আর 6 আমরা একসঙ্গে নিয়েছি, তাহলে আগে 5-এরটা করাই। দেখো কোনো ঘনকের বাহুর দৈর্ঘ্যকে 4 গুণ করলে তার আয়তন 64 গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা আমরা বাহুর দৈর্ঘ্যকে 4 গুণ করে দেখব, 4 গুণ করে যদি আয়তনটা 64 গুণ হয়ে যায় তাহলে আমাদের সত্য বলবো, আর না হলে পরে মিথ্যা বলবো। তা দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা প্রথমে এ ধরে নেব, তার ঘনকের বাহুর দৈর্ঘ্য এ হলে তার আয়তন হয় এ কিউব, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য এ হলে আয়তনটা হবে এ কিউব। আচ্ছা এবার দেখো কী বলেছে, বাহুর দৈর্ঘ্যকে 4 গুণ করবে, তাহলে এ থেকে যদি 4 গুণ করা হয়, ঠিক আছে, তাহলে বাহুর দৈর্ঘ্যটা হবে 4a, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 4a হয়ে যায় তাহলে আয়তন কত হবে 4a তার কিউব। আচ্ছা 4a কিউব বলতে দেখো 4-এর কিউব হয় আমাদের 64 পাওয়া যায়, তাই না, 4কে 3 বার গুণ, 4 4 16, 16 4 64, তো 4-এর কিউবকে আমরা ভাঙালে 64 পাবো। আর এখানে এ আছে, তাহলে এ কিউব তো এটা এ কিউব বসে যাবে। তাহলে দেখো আমাদের আগের আয়তন ছিল এ কিউব, আর এখনকার আয়তনটা দেখো বাহুকে 4 গুণ করার জন্য আয়তনটা কত হয়েছে, এ কিউবের সঙ্গে 64 গুণ হয়ে গেছে। তাহলে ঠিকই বলেছে কথাটা, আয়তন 64 গুণ বৃদ্ধি পাবে। তাহলে অ্যান্সারটা এটা হবে আমাদের সত্য। এবার 6-এর অঙ্কটা দেখো, 6-এর অঙ্কটা আছে এস স্কোয়ার কমা ওয়াই স্কোয়ার কমা এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মধ্যমা এস স্কোয়ার বলেছে। দেখো মধ্যমাটা এস স্কোয়ার যদি কখন হবে, যখন এক্সটা ওয়াইয়ের চেয়ে বড়ো আর ওয়াইটা 0-এর চেয়ে বড়ো। তাহলে মধ্যমা পেতে গেলে দেখো 3টা সংখ্যা আছে, এটা একটা আর দুজন মিলে একটা। তাহলে এদের সংখ্যাগুলোকে মধ্যমা পাওয়ার জন্য মানের ঊর্ধ্বক্রমে সাজাতে দেবে, মানে ছোটো থেকে বড়। দেখো ছোটো কিন্তু ওয়াই আছে, কারণ ওয়াইয়ের চেয়ে এক্সটা বড়ো, তাহলে আমরা ওয়াই ছোটো তো ওয়াই স্কোয়ারটা ছোটো হয়ে যাবে, তারপর দেবো এস স্কোয়ারটা, আর এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা তো বড় হবে, তাহলে ছোটো তারপরে বড় তারপরে বড় মানটা। এবার দেখো এখানে যে 3টা সংখ্যা আছে এদের মধ্যমাটা কে আছে, মধ্যমাটা মধ্যে যে থাকে সেই মধ্যমা। তা দেখো এস স্কোয়ার মধ্যমা আছে, তো এখানে মধ্যমাটা এস স্কোয়ার বলেছে এই শর্তে, তাহলে আমাদের কথাটা সত্য বলেছে এটা, তাহলে এটাও অ্যান্সার হয়ে যাবে আমাদের সত্য। এবার চলে আসো আমরা 4-এর প্রশ্নগুলো। 4-এর প্রশ্নগুলো আমাদের 2 নম্বর প্রশ্ন আছে, এক একটা প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর পেয়ে যাবে। তা আমরা দেখে নেব 4-এর 1 নম্বরটা। বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3/4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়, তাহলে ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। আচ্ছা এখানে দেখো বার্ষিক হারটা কমে গেছে, 4% থেকে কমে গেছে, তাহলে আমরা দেখো কতটা কমেছে সেটা বের করবো। তাহলে লিখব বার্ষিক সুদের হার কমে হয়, কত কমেছে দেখো 4% থেকে কমেছে 3.3/4%, বাইরে আমরা পার্সেন্টে দিলাম। তাহলে এটা দেখো বিয়োগ করা, এটা বিয়োগ করলে হবে 4 মাইনাস, এটা পূর্ণ সংখ্যা ভাঙাও, 4 3 12, 4 3 12, 12 3 15, তাহলে 15/4। তাহলে এখানে দেখো 4 4 16 আর এদিকে 15, তাহলে এটা পেয়ে যাবে তোমরা 1/4। তাহলে এত পার্সেন্ট আমাদের কিন্তু কমে যাচ্ছে সুদের হারটা। তাহলে এবার দেখো এখানে আমরা কি বলতে পারবো, যদি 1/4 টাকা আয় কমে তাহলে মূলধন হয় 100 টাকা, শতকরা থেকে বলতে পারবো। তো এখানে লিখব 1/4 টাকা, 1/4 টাকা, 1/4 টাকা আয়, 1/4 টাকা আয় কমে টাকা, এখানে লিখব টাকা আয় কমে মূলধন হয়, মূলধন কত হবে 100 টাকা হবে, এটা আমরা কিন্তু শতকরা থেকে নিলাম, মূলধন হয় 100 টাকা। এবার 1 টাকা আয় কমে মূলধন হয়, দেখো একে কী হবে কম হবে, কম কি হয়, কম মানে নিচে চলে আসে 1/4, এটাকে আমরা 100 × 4 লিখতে পারবো। ওকে, আর এবার কত ছিল আয় কমে, এই যে দেখো এটা 60 টাকা, 60 টাকা আয় কমে মূলধন হয় কত, তাহলে কি 100 ছিল গুণিত 4, আর এটা 60 দিয়ে গুণ করে দাও, তো এটা গুণ করে দাও, গুণ করলে হবে দেখো 6 4 24, 24 আর এদিকে 3টা শূন্য বসিয়ে দাও, তাহলে 24,000 টাকা কিন্তু মূলধন। তাহলে আমাদের যেটা বলেছে মূলধন কত হবে, তাহলে হবে আমাদের নির্ণীয় মূলধন কত পেয়ে গেলাম 24,000 টাকা, এই যে 24,000 টাকা। ঠিক আছে, এগুলো হচ্ছে এসিকিউ টাইপের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন একটু তোমাদের লিখে করাতে হবে, ঠিক আছে, সংক্ষেপে করলে পরে তোমাদের নম্বর কেটে নিবে। তো এইভাবে ভালো করে তোমরা কিন্তু ভাষাগুলো দেখিয়ে লিখে দিবা, তারপরে নাম্বার ভালো পাবা।
দেখো এবার 2 নম্বর প্রশ্ন বলছে বার্ষিক নির্দিষ্ট হারে হ্রাসপ্রাপ্ত হয়ে একটি যন্ত্রের মূল্য 5 বছরে প্রাথমিক মূল্যের 1/2 গুণ হয়, তবে কত বছরে তার মূল্য প্রাথমিক মূল্যের 1/4 গুণ হবে। আচ্ছা, প্রাথমিক মূল্য বলেছে যন্ত্রের, তা আমরা অ্যান্সার আমরা ধরে নিব প্রাথমিক মূল্যটা, প্রাথমিক মূল্য এটা হচ্ছে যন্ত্রের মূল্য কত, আমরা x টাকা ধরে নিলাম, প্রাথমিক যন্ত্রের মূল্য x টাকা। এবার দেখো হ্রাস পাচ্ছে, তাহলে আমাদের যেটা সমূল বৃদ্ধিটা হ্রাসে, তাই না, সমবৃদ্ধিটা সেটা হবে আমাদের কত x, সূত্রটা হচ্ছে x ইন্টু 1, হ্রাস মানে মাইনাস হবে r বাই কত, r বাই হচ্ছে 100, আর কত বছরে এখানে 5 বছরে, তাহলে এখানে আমরা 5 দিয়ে দেবো, ঠিক আছে। 5 বছরে কত হচ্ছে, 5 বছরে বলেছে 1/2 গুণ হয় প্রাথমিক মূল্যের, প্রাথমিক মূল্য ছিল x, এত এর 1/2, এটা আমাদের শর্তটা। তাহলে এখানে x কেটে দাও, তাহলে আমরা এখানে দেখো কত পেয়ে যাচ্ছি 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার 5 সমান 1/2। আচ্ছা, এটাকে আমরা 1 নং দিয়ে রেখে দিলাম। তার বলছে দেখো পরে কত বছরে তার মূল্য প্রাথমিক মূল্যের 1/4 গুণ হবে, কত বছরে, আমরা ধরে নিব, ধরি y বছরে 1/4 গুণ হবে, 4 গুণ হবে y বছরে। তাহলে দেখো এখানে, তাহলে অতএব যেটা হচ্ছে সমহার বৃদ্ধি যেটা হচ্ছে এখানে হ্রাস পাচ্ছে, সেটা কত হবে, আসলটা ছিল আমাদের x আর 1 মাইনাস r বাই 100, ঠিক আছে, r% হারে কমছে, আর এখানে হচ্ছে এর বলতে সময়, এটা সময় কত y বছর ধরে নিয়েছি, তাহলে এখানে হচ্ছে আমাদের y, তাহলে এখানে কত গুণ বলে দিয়েছিল 1/4 গুণ প্রাথমিক মূল্যের, প্রাথমিক মূল্য তো x এর 4 গুণ। আবার দেখো x কেটে দাও, তাহলে এখান থেকে তোমরা যেটা পেয়ে যাবা, এটাকে 1 মাইনাস r বাই 100 পাওয়ারে y আছে, আর দেখো 1/4 থাকলে 1/4 থেকে আমরা 1/2 এর হোল স্কয়ার করলাম, ওকে। এবার দেখো আমরা কি করব, বা 1 মাইনাস r বাই 100 পাওয়ারে y, এই যে 1/2 এর মানটা দেখো পুট করে দাও এখান থেকে, তাহলে আমরা যদি এখানে মানটা পুট করে দিই তো এটা পাবো 1 মাইনাস r বাই 100, তারপরে কত আছে পাওয়ারে 5 আছে, তারপরে এখানে হোল স্কয়ার ছিল, তারপরে স্কয়ারটা আবার দিয়ে দেবো। দেখো এই যে এখানে আমরা লিখে দেবো 1 থেকে, তাই না, দেখো 1 নঙে আমরা 1/2 এর মানটা কিন্তু দেখো এখানে পুট করে দিয়েছি। এবার এটা সলভ করবো আমরা একটু এখানে সলভটা দেখাই। এখানে বাঁদিকে আমাদের আছে 1 মাইনাস r বাই 100 পাওয়ারে y, আর ডান দিকে সরলটা দেখো পাওয়ার গুণে হবে, পাওয়ারটা তখন 10 চলে আসবে, তা আমরা লিখবো 1 মাইনাস r বাই 100 পাওয়ারে কত 5 দিয়ে 10 পেয়ে গেলাম। এবার দেখো মূল সংখ্যাটা কিন্তু সমান, তাহলে পাওয়ার সমান হবে, তাহলে y সমান কত পেয়ে গেলাম 10 পেয়ে গেলাম। তাহলে কত বছরে 4 গুণ হবে, তাহলে অতএব 10 বছরে তার মূল্য বলতে যন্ত্রের মূল্য, তার মূল্য প্রাথমিক মূল্যের 1/4 গুণ হবে, ঠিক আছে। আমাদের কিন্তু এই অঙ্কগুলো কিন্তু একটু লিখে করাতে হবে, না লিখলে পরে হবে না, 2 নম্বরের অঙ্ক তোমাদের একটু লিখতে হবে ভাষাটা, তাহলে এভাবে অঙ্কটা আমাদের করতে হবে। তবে 4-এর 3 নম্বরটা কী বলেছি, a স্কোয়ার প্লাস y মাইনাস জেড ইন্টু a সমান b স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু বি সমান c স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু সি হলে দেখাও যে প্রতিটি অনুপাতের মান abc ইন্টু a প্লাস বি প্লাস সি বাই ab প্লাস বিসি প্লাস সি এ, এটা আমাদের দেখাতে বলেছে। আচ্ছা, এখানে দেখো অঙ্কটা আমি চেক করে দেখেছি যে অঙ্কটা কোনো লজিকে কিন্তু অঙ্কটা মেলানো যাচ্ছে না যে কীভাবে হবে, তো আমার তো মনে হচ্ছে তো অঙ্কটা ভুল দিয়েছে। যদি অঙ্কটা ভুল হয় তাহলে তোমরা দেখো কিছু অঙ্কটা টুকে নিবা, টুকে নিয়ে যা কিছু একটু করে নিবা, তোমরা কিন্তু ফুল নাম্বার পেয়ে যাবা। আমার মতে অঙ্কটা ভুল আছে, যে তোমাদের মধ্যে যদি অঙ্কটা ঠিক থাকে বা তোমরা আশেপাশে যে স্যারগুলো তোমাদের গাইড করছে তাদের কাছে তোমরা জেনে যদি অঙ্কটা জানো যে না অঙ্কটা ঠিক আছে, অঙ্কটা করা যাবে, তাহলে আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই তোমরা জানাবা। আমার মতে অঙ্কটা ভুল আছে, আর এই অঙ্কটা যদি ভুল থাকে তোমরা জাস্ট একটু টুকে নিবা, টুকে কিছু একটু করবা, দেখবা তোমরা ফুল নাম্বার পেয়ে যাবা। ওকে, আচ্ছা। তো 4-এর প্রশ্নটা আছে এক্স ভেরিয়েস √y এবং y ইজিক্যাল টু a স্কোয়ার যখন x ইজিক্যাল টু a দেওয়া আছে দুটো মান, yকে x দ্বারা প্রকাশ করো। তাহলে আমরা দেখো আমরা ভেদ উঠাবো, আমরা যদি ভেদ উঠিয়ে দিই সমান আসবে, একটা ধ্রুবক সংখ্যা চলে আসবে k √y।
এবার আমরা দেখো এক্সের মান আর ওয়াইয়ের মান দেওয়া আছে, তো মানগুলো আমরা বসিয়ে দিলে পরে এক্সের মানটা আছে এ কে ইন্টু আর ওয়াইয়ের মানটা আছে এখানে এ স্কোয়ার, তাহলে মান বসিয়ে দিলাম, তো কে এর মানটা পেয়ে যাবো। তাহলে এ সমান সমান কে ইন্টু এটা আমাদের এ বেরিয়ে আসবে, এ কেটে গেল, তাহলে আমরা কে এর মানটা কত দেখতে পাচ্ছি, কে এর মানটা আমরা পেয়ে গেলাম 1 পেয়ে গেলাম, দুই দিকে কেটে গেছে এ। তাহলে এখানে দেখো সমীকরণটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে এক্স সমান সমান কত রয়ে গেল √ওভার ওয়াই, কে এর মানটা 1, কে আর বসলো না। তাহলে এখানে দেখো উভয়পক্ষে বর্গ করে নাও, তাহলে এটা আমাদের চলে আসবে ওয়াই স্কোয়ার। এবার আমাদের দেখো ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করতে বলেছে, মানে ওয়াইয়ের মান বের করতে বলেছে, তাহলে আমরা আগে ওয়াই স্কোয়ার লিখলাম, এক্স স্কোয়ারটা পরে লিখলাম। আচ্ছা এখানে আমাদের একটা মিস্টেক গেছে, যদি বই দিকে বর্গ করি তাহলে এক্স স্কোয়ার হবে এখানে, আর এখানে রুটটা উঠে যাবে, শুধু ওয়াই হবে। তাহলে দেখো আমরা ওয়াইটা আগে করলাম আর এক্স স্কোয়ারটা এদিকে করলাম, তাহলে আমাদের হয়ে গেছে কিন্তু দেখো এটা ওয়াই সমান সমান, তাহলে দেখো ওয়াই সমান সমান এক্স স্কোয়ার, এটাই আমাদের বলা হবে যে ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ, তাই এটাই আমাদের অ্যান্সার। দেখো 5 প্রশ্নটা আছে কিউ আর চাপের উপর অবস্থিত কিউ এ আর ও কোণ কিউ পি আর দুটি পরিদৃষ্ট কোণ বলে দিয়েছে, যদি পি কিউ আর সমান 80 ডিগ্রি ও পি আর সমান পি কিউ যদি হয় তাহলে তবে কিউ এ আর মান বের করতে বলেছে। আচ্ছা এখানে দেখো আমাদের একটা ছবি আঁকতে হবে বৃত্ত, তাহলে আমরা প্রথমে আগে একটা বৃত্ত টেনে নিলাম, দেখো বৃত্ত, আর একই চাপ বলেছে, চাপটা বলেছে আমাদের কিউ আর আমরা চাপ নিয়ে নিলাম, এই চাপের উপর অবস্থিত বলেছে, দেখো একটা এ কোণ বলেছে একটা পি কোণ, তাহলে আমরা এখানে দেখো আমরা এভাবে করে নিয়ে একটা এ কোণ বানালাম। আচ্ছা এই যেটাকে বলেছে কিউ এ আর, দেখো কিউ এ আর আর একটা পি কোণ, তাহলে আমরা কিউ পি আর তৈরি হবে, তাহলে এভাবে দেখো আমরা এখানে তৈরি করলাম কিউ পি আর, তাহলে এভাবে করে এভাবে যোগ হবে, একই চাপের উপর বলেছে, তাহলে এই কোণটা কিউ পি আর। এবার দুটি পরিদৃষ্ট কোণ বলে দিয়েছে, যদি পি কিউ আর 80 ডিগ্রি, আচ্ছা এটা পি হবে আমাদের, পি কিউ আর মানে এই কোণটা আমাদের বলেছে 80 ডিগ্রি, আর আমাদের দেখো পি আর সমান সমান পি কিউ, পি আর সমান সমান পি কিউ, এই যে দুটো বাহু আছে দেখতে পাচ্ছ, এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো বাহু সমান হলে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এই ত্রিভুজের, তাহলে পরে আমরা এই কোণটা সমান এই কোণটা কোথায় যাবে, এটা 80 ডিগ্রি হলে এটা 80 ডিগ্রি হয়ে যায়, তাই না, এটা 80 ডিগ্রি হবে। তাহলে আমাদের দেখো কিউ এ আর এর মানটা বের করতে বলেছে, তাহলে কিউ এ আর মানে এই কোণটা আমাদের দরকার। আচ্ছা এবার লক্ষ্য করো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, দুটো কোণ মান তো জানা হয়ে গেছে, তাহলে আমাদের 3 নম্বর কোণটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা এখানে একটা আমি দেখিয়ে দিই যেগুলো করলাম, আমরা করেছি দেখো এই কোণটার সাথে এই কোণ সমান করেছি, বলবো যেহেতু এখানে বলেছে যে পি আর সমান সমান পি কিউ, তাহলে অতএব এই যে কোণটা পি কিউ আর সমান সমান হয়ে যাবে পি আর কিউ, পেয়ে গেলাম আমরা 80 ডিগ্রি, দেখিয়ে দিলাম একটু। এবার এই কোণটা বের করবো, ত্রিভুজের দুটি কোণ জানা থাকলে 3 নম্বর কোণটা পাওয়া যায়, তার নিয়মটা হচ্ছে কোণ ওটা হচ্ছে আমাদের দেখো কিউ পি আর বলে দিই আমরা, কিউ পি আর সমান সমান হবে 180 ডিগ্রি থেকে দুটো কোণের যোগফল বাদ দাও, 80 ডিগ্রি যোগ 80 ডিগ্রি, তাহলে এই দুটো যোগফল হবে আমাদের 160 ডিগ্রি, তো এটা করতে পেয়ে গেলাম 20 ডিগ্রি। আচ্ছা এই কোণটা পেয়ে গেলাম 20 ডিগ্রি। এবার তোমরা দেখো এই কোণটা যে 20 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কিন্তু 20 ডিগ্রি পাবা, কারণ একই বৃত্তচাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণগুলো সমান হয়, তাই না। তো আমরা লিখব যেহেতু একই বৃত্তচাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণের মান সমান হয়, ঠিক আছে। এই কারণটা আমরা লিখে দিলাম, এই কারণটা দেওয়ার জন্য আমরা এই দুটো কোণকে সমান বলবো, তাহলে কোণ কিউ পি আর সমান সমান কোণ কিউ এ আর যার মান বের করতে বলেছিল, ঠিক আছে। তাহলে দেখো এই কোণটা তো আমাদের 20 ডিগ্রি, তাহলে এই কোণটা পেয়ে যাবো, তাহলে অতএব কোণ কিউ এ আর যার মানটা আমাদের বের করতে বলেছিল তার মানটা হবে কত 20 ডিগ্রি, তাহলে এই হলো আমাদের অ্যান্সারটা। দেখো 6 প্রশ্নটা বলছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বাহুকে এমনভাবে বর্ধিত করা হলো যে বি সমান সমান বিসি হয়, সিই যুক্ত করা হলো, যদি এডিসি কোণ এডিসি 70 ডিগ্রি এবং কোণ বিএডি 95 ডিগ্রি হয়, তাহলে বলেছে এখানে কোণ ডিসিই এর মান কত।
আচ্ছা, আমরা ছবিটা এঁকে আগে বোঝাই। দেখো, আমাদের ABCD বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, তাহলে আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করব। তাহলে আমরা দেখো চতুর্ভুজটা তৈরি করছি। এই যে দেখো আমাদের একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, তাহলে এখানে দেখো AB বাহুটাকে বাড়াচ্ছে, তাহলে আমরা ABকে বললাম এটা, ABটাকে বাড়াবে ABCD। আচ্ছা, AB বাহুকে বর্ধিত করছে, দেখো কতটা করছে বর্ধিত, এভাবে আমাদের বাড়ায় দিচ্ছে। কত দূর বাড়ালো আমাদের, যে BE, এখানে আমাদের ই বলেছে BE সমান সমান BC হবে, ঠিক আছে। এই BC ততটা আমাদের বাড়াতে বলেছে AB বাহুকে। আর এখানে C, E, এই যে C আর E যুক্ত করতে বলেছে, তা আমরা এখানে যুক্ত করে দেবো। প্রশ্নে যেভাবে বলবে সেভাবে তোমরা ছবি করো, তোমরা দেখবা অ্যান্সার তাড়াতাড়ি করতে পারবা। আচ্ছা, এবার দেখো কোণ ADC কী বলেছে, 70 ডিগ্রি। ADC দেখো এই কোণটা আমাদের 70 ডিগ্রি, আর BAD 95 ডিগ্রি। BAD এই কোণটা দেখো, BAD 95 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে DCE এর মান কত, দেখো DCE মানে এই যে কোণটা বলেছে, এই যে দাগ মারলাম, এই কোণের মানটা আমাদের দরকার। এবার দেখো আমরা এই কোণটা যেহেতু 70 ডিগ্রি আছে, তো এই কোণটা পেয়ে যাব, আর এই কোণটা যেহেতু 95 ডিগ্রি আছে, এই কোণটা পেয়ে যাবো। যেহেতু বিস্তৃত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর, তাই না, সম্পূরক। বিস্তৃত চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, তার জন্য একটা কোণ জানা থাকলে একটা কোণ পেয়ে যাব। তো আমরা লিখব যে অ্যান্সার দিই, এবার যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর হবে, পরস্পর সম্পূরক, তাই না। সম্পূরক বলতে এদের দুজনের যোগফল 180 ডিগ্রি দেখাতে হবে, তাই না। তাই 180 ডিগ্রি হবে। তাহলে 70 ডিগ্রি হলে পরে এ পেয়ে যাবো, এই কোণটা হচ্ছে ABC। তাহলে আমরা ABC পেয়ে যাব সমান 180 ডিগ্রি থেকে 70 বাদ দিয়ে দাও। তাহলে এটা দেখো, এটা তোমরা পেয়ে যাবো 110 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 110 ডিগ্রি। এবার এই কোণটা পেয়ে যাবো, এই যে দাগ মারলাম, এই কোণটা যদি এটা 95 ডিগ্রি আছে, তাহলে এখানে এবং কোণ, ওই কোণটার নাম আমরা বলে দিই BCD আমরা হয়ে যাবে 180 ডিগ্রি থেকে 95 ডিগ্রি বাদ দিয়ে দাও। তাহলে এখানে তোমরা পেয়ে যাবা, এটা হয়ে গেল 5, ঠিক আছে, এটা হয়ে গেল 7, তাহলে 9 কত হলো 17, তাহলে 9 কত হলো 17, এটা আমাদের হয়ে যাবে 17 8 দিলে, তো এটা হয়ে গেল আমাদের 85 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কত পেয়ে গেলাম, 85 ডিগ্রি পেয়ে গেলাম। ওকে, এবার দেখো এখানে আমাদের এই যে বলেছিল যে BE সমান BC, BE সমান BC, তাহলে এই যে ত্রিভুজটা আছে আমাদের, এই যে CBE ত্রিভুজের, এই ত্রিভুজের দুটো বাহু সমান, তাহলে এই যে কোণ দুটো আছে, এই কোণটা আর এই কোণটা আমি দাগ মারলাম, এই দুটো কোণ সমান হবে। আর দেখো আমরা এই ত্রিভুজটার এই কোণটা কিন্তু বের করতে পারবো, যেহেতু দেখো এটা 180 ডিগ্রি আর এইটা হচ্ছে সরলরেখা, তাহলে 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বাদ দিলে এই দিকের কোণটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে বের করব, আমরা এটা CBE বলবো, কোণ CBE সমান 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বাদ দাও, তাহলে এটা আমরা কত হয়ে যাবে, এটা আমাদের 70 ডিগ্রি চলে আসবে। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 70 ডিগ্রি। এবার দেখো একটা ত্রিভুজের এই কোণটা জানা আছে 70 ডিগ্রি, আর এই দুটো বাহু জানা আছে, তাহলে এই দুটো কোণই বের করতে পারবো আমরা। তাহলে আমরা দেখো এই কোণটা যদি বলি কত ডিগ্রি হবে, তাহলে সেটা হবে আমাদের, এই কোণের নাম বলবো আমরা BCE বললাম, BCE। সেটা হবে আমাদের 180 ডিগ্রি বিয়োগ 70 ডিগ্রি, আর 2 দিয়ে ভাগ করো, যেহেতু এরা দুজন সমান তার জন্য 2 দিয়ে ভাগ। তাহলে এখানে সরলটা দেখো কত আসছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি, আর এটা হয়ে যাবে আমাদের কত, 35 ডিগ্রি। তাহলে 90 থেকে 35 বাদ দাও, তাহলে এটা হয়ে গেল 5, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 8, আর 3 কত হলে 8, 3 কত হলে 8, 5, তাহলে আমরা 55 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে দেখো এই কোণটা আমরা পেয়ে গেলাম 55 ডিগ্রি। এখন আমাদের দেখো এই যে পুরো কোণটা আমাদের দরকার DCE, যার মান বের করতে বলেছে, তার DCE কত হবে, 85 ডিগ্রি যোগ 55 ডিগ্রি, এই দুটো কোণ যোগ করলে আমরা অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা অতএব দিয়ে বলবো, অতএব DCE যেটা আমাদের বের করতে বলেছে DCE সমান হয়ে যাবে 85 ডিগ্রি যোগ 55 ডিগ্রি, ভালো করে লিখি 55 ডিগ্রি, এদের যোগ করলে অ্যান্সার। তা যোগ করা, এটা হবে আমাদের 10,
আর 8 5 13 আর হাতের 1 14, তাহলে 140 ডিগ্রি। তাহলে কোণ ডিসিই কোণটা কত ডিগ্রি পেয়ে গেলাম? 140 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। দেখো এবার 7 প্রশ্নটা বলছে এবিসি ত্রিভুজের এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব বিসিকে ডি বিন্দুতে ছেদ করে যদি বিডি সমান সমান 8 সেমি, ডিসি সমান সমান 2 সেমি এবং এডি সমান সমান 4 সেমি হয়, তবে কোণ বিএসি এর পরিমাপ কত? আচ্ছা, আমাদের এবিসি আগে ত্রিভুজ বলেছে। আচ্ছা, এবিসি ত্রিভুজ আমরা একটা তৈরি করে নেব। তা দেখো আমরা ত্রিভুজটা এইভাবে তৈরি করছি। আমরা তৈরি করলাম, এইভাবে তৈরি করছি। আচ্ছা, এইভাবেই তৈরি করলাম। এই যে আমাদের এবিসি ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি, এবিসি ত্রিভুজ। এ থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব, দেখো এ থেকে বিসি বাহুর উপর লম্ব বলেছে, তাহলে এখানে আমরা লম্ব টানবো। আচ্ছা, আমরা ত্রিভুজটা একটু চেঞ্জ করি। ত্রিভুজটা আমরা করছি যে এইভাবে, এইভাবে আর একটা এইভাবে করলাম। তাহলে এটা এ, বি, এটা সি করলাম। আর এ থেকে বিসি বাহুর উপর লম্ব আমরা টানলাম এডি, এই যে ডি বিন্দুতে লম্ব বলেছে। তাহলে এখানে দেখো মানগুলো এটা বিডিটা 8 সেমি বলেছে, ডিসি 2 সেমি বলেছে। দেখো এই থেকে বড় থাকবে ছোট থাকবে বলে ত্রিভুজটাকে চেঞ্জ করলাম। আর এডি আমাদের দেখো 4 সেমি বলে দিয়েছে। হলে পরে কোণ বিএসি, যে বিএসি এর মানটা কত হবে? তাহলে দেখো এটা যখন আমাদের বলে দিয়েছে এটা লম্ব, তাহলে এই কোণটা আমাদের কত? 90 ডিগ্রি। এটা যে 90 ডিগ্রি হয়, তাহলে দেখো আমরা অ্যান্সার, তাহলে এটা আমাদের কি সমকোণ ত্রিভুজ এডিবিটা। তাহলে সমকোণী ত্রিভুজ এডি বি থেকে কী পাবো আমরা? এটা সমকোণ ত্রিভুজ, তাহলে এটা আমাদের অতিভুজ। তাহলে এবি স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার পরে লম্ব স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বিডিটা ভূমি, বিডি স্কোয়ার আর এডিটা লম্ব। মান বসাব, বিডি হচ্ছে 8, 8 স্কোয়ার, এডি হচ্ছে 4, 4 স্কোয়ার, 64 আর এটা 16, 64 16 যোগ করো, এখানে দেখো আমরা পেয়ে যাচ্ছি 80। ওকে, এবার আমরা একইভাবে এই ত্রিভুজ থেকে পাবো সমকোণ ত্রিভুজ। তাহলে আমরা আবার সমকোণী ত্রিভুজ এডিসি থেকে দেখো এবার কাকে বের করবো? অতিভুজটা এসি আছে, তাহলে এসি স্কোয়ার সমান ডিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। মান বসাও, ডিসি হচ্ছে 2, 2 এর স্কোয়ার আর এডি আমাদের 4, 4 এর স্কোয়ার। তাহলে 4 + 16, এটা আমরা 20 পেয়ে গেলাম। দেখো এই বাহুটা কত পেলাম? আচ্ছা, আমরা বাহু পাইনি, স্কোয়ারগুলো পেয়েছি। যাই হোক, তাহলে এবি স্কোয়ার আর এসি স্কোয়ার পেয়ে গেছি। আচ্ছা, এবার দেখো, আচ্ছা তাহলে এখানে আমাদের এই যে লক্ষ্য করো, এই 3টা বাহু, এই 2টো বাহু পেয়ে গেছি, এটা বাহু পেয়ে গেলাম আর এটা বাহু পেয়ে গেলাম, তাই না? আর আমরা দেখো আমরা একটা এটা সমকোণী ত্রিভুজ হবে, এই কোণে 90 ডিগ্রি পাবো। সেটা আমরা কী করে বুঝবো? 3টা বাহুর, এই যে 3টা বাহু আমরা বিসিও পেয়ে গেছি। দেখো বিসি আমাদের কত আছে এখানে? বিসি আমাদের আছে 8 + 2 সমান কিন্তু 10। তাহলে এই ত্রিভুজটার আমরা 3টা বাহু পেয়ে গেছি। তো 3টা বাহুকে নিয়ে আমরা দেখাবো এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা অতিভুজ হবে। তাহলে আমরা এখানে দেখাবো বিসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই না? এটা যদি আমাদের শর্তটা দুই দিকে সমান হয়ে যায় তাহলে এবিসি ত্রিভুজটা সমকোণ ত্রিভুজ বলতে পারবো। তো দেখি আমাদের শর্তটা কি দাঁড়াচ্ছে। তাহলে বিসি স্কোয়ার দেখো, তাহলে আমাদের বিসির মান তো আমাদের দেওয়া আছে 10, 10 এর স্কোয়ার। আর এবির মান দেখো, এবির মান আমরা পেয়ে গেছি 80, তাহলে এখানে 80, এবি স্কোয়ার হচ্ছে 80 আর এসি স্কোয়ার হচ্ছে 20 পেয়েছি আমরা। তাহলে এসি স্কোয়ার 20 বসালাম, এদিকে 10 এর স্কোয়ার 100 আর এদিকে 80 20 যোগ করে আমরা কত পেয়ে যাবো? 100 পেয়ে। দেখো দুই দিকে কিন্তু সমান। তাহলে এই যে সমকোণ ত্রিভুজের ধর্মটা অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার, এটা কিন্তু স্যাটিসফাই করলো। তাহলে এবিসি ত্রিভুজটা কিন্তু সমকোণ ত্রিভুজ বলতে পারবো। তাহলে অতএব দিয়ে বলবো অতএব ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ, দেখো অতিভুজটা কে আছে? অতিভুজটাকে আমরা বলবো বিসি।
অতিভুজটা আমাদের বিসি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো অতিভুজের বিপরীত কোণটা কী হবে, আমাদের 90 ডিগ্রি হয়, তার অতএব কোণ বিএসিটা, ঠিক আছে, এই যে বিএসি কোণটা আমরা কত পেয়ে যাবো, 90 ডিগ্রি পেয়ে যাবো। তাই এটা আমাদের অ্যান্সার। দেখো 8 প্রশ্নটা কি বলছে, সেক থিতা প্লাস ট্যান থিতা সমান সমান √3 হলে কস থিতা এর মান নির্ণয় করো। আচ্ছা, এখান থেকে আমাদের কস থিতার মানটা বের করতে পারবো। তাহলে আগে আমরা কিন্তু এই থেকে সেক থিতার মান বের করতে পারবো। তো দেখো আমরা আগে সেক থিতার মান বের করবো, আর সেক থিতা পেয়ে গেলেই তাকে উল্টে দিলে কস থিতা হয়ে যাবে, তখন কস থিতার মানটা তোমরা পেয়ে যাবা। তো দেখো আমাদের একটা সূত্র আছে, সেক স্কোয়ার থিতা মাইনাস ট্যান স্কোয়ার থিতা সমান সমান 1, এটা আমাদের একটা সূত্র আছে তোমাদের। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এটা এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র ভেঙে দিচ্ছি আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, এটাকে এ ধরে এটাকে বি ধরে, এটাকে 1 আছে। এবার দেখো প্লাসের মানটা দেওয়া আছে √3, তাহলে এর মানটা হচ্ছে √3 সেক থিতা ট্যান থিতা সমান সমান 1, বা তাহলে আমরা এখান থেকে সেক থিতা মাইনাস ট্যান থিতা 1/√3, এটা নিচে নেমে যাবে। এবার দেখো আমরা প্রথমটাকে এটাকে যদি বলি 1 নং, আর এটাকে যদি আমরা 2 নং বলি, তাহলে 1 আর 2 যোগ করে দাও, তাহলে ট্যান কেটে যাবে। তাহলে 1 যোগ 2 করে পাই। তাহলে দেখো এখানে আমাদের ট্যান কেটে যাবে, থেকে যাবে 2 সেক থিতা সমান সমান, আর এদিকে যোগ করলে কত হবে, ওখানে ছিল √3 আর এখানে আছে 1/√3, এতে যোগ করে দাও, লসাগু √3, তাহলে এখানে √3 পাবা, √3 গুণ করে √3 আর 1টা নেমে যাবে 4/√3। আচ্ছা, 2 দিয়ে কাটারি করে দাও, তাহলে এটা আমাদের 2 চলে আসলো। তাহলে দেখো তোমরা সেক থিতার মানটা দেখতে পাচ্ছ 2/√3, তাহলে এখানে সেককে 1/cos করা যায়, cos থিতা 2/√3, তাহলে এখান থেকে তোমরা উল্টে দাও মানটাকে, তাহলে cos থিতা সমান সমান কত যাবে, √3/2, তাহলে √3/2 cos থিতার মানটা কিন্তু এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 4-এর 9 নম্বর প্রশ্নটা আছে, cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান সমান ট্যান স্কোয়ার বিটা হলে দেখাও যে cos স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা সমান সমান ট্যান স্কোয়ার আলফা। তাহলে এটা থেকে এটা প্রমাণ করতে বলেছি। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু তোমাদের সিলেবাসের বাইরেই আছে, এটা কিন্তু ক্লাস 11-এ, তোমরা তো ক্লাস 10-এ পড়াশোনা করছো, এবার ক্লাস 10-এর পর তোমরা তো ভালো ছাত্রছাত্রী, তোমরা তো ক্লাস 10 পড়ার পর সায়েন্স নিবা, তো সায়েন্সে গিয়ে ক্লাস 11-এ দেখতে পাবো এই অঙ্কটা। তো যাই হোক, আমি তোমাদের এখানে আগে থেকে দেখিয়ে দিচ্ছি তো কীভাবে অঙ্কটা হবে। তাই 11-এর সূত্র কিন্তু এখানে কাজে লাগবে, সায়েন্সের সূত্র। তো চলো আমরা অঙ্কটা করি। তো দেখো আমরা প্রথমে আমরা কী করব, এই যে cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, এর একটা সূত্র আছে, ক্লাস 11-এ তোমরা দেখতে পাবা, ত্রিকোণমিতিক যে আমাদের পার্টটা আছে সেখানেই সূত্রটা আছে। এটা তোমরা 2 হবে না, cos 2 আলফা, 2টা এখানে আসবে, 2 আলফা, cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফার সূত্র cos 2 আলফা, এটা কিন্তু তোমাদের সূত্রের মতো মনে রাখতে হবে। ওকে, তো এটা সমান এটা সূত্র। আচ্ছা, এটা আমাদের ট্যান স্কোয়ার বিটা আছে, আমরা এটা বিটা বসিয়ে দিলাম। আচ্ছা, cos 2 আলফার সূত্র আমরা যদি ট্যান দিয়ে লিখতে চাই, তাহলে সেটা আছে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা, আর নিচে আছে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। এটা কিন্তু cos 2 আলফার আবার একটা সূত্র ট্যান দিয়ে, তাই না? এটা সব ক্লাস 11-এ তোমরা দেখতে পাবা। তাহলে এদিকে আমাদের আছে ট্যান স্কোয়ার বিটা। এবার আমরা করব কি, একটু বর্গগুণ করে দেব, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা, এটা গুণ হবে ট্যান স্কোয়ার বিটা প্লাস ট্যান স্কোয়ার আলফা আর ট্যান স্কোয়ার বিটা, আমরা বর্গগুণ করে দিলাম। এবার দেখো আমরা কি করব, ট্যান স্কোয়ার বিটাটাকে এদিকে নিয়ে আসবো, আর ট্যান স্কোয়ার আলফাটাকে ওইদিকে নিয়ে যাবো, এটা চেঞ্জ করে নেবো। তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা করলাম, আর এটা এদিকে চলে আসবে মাইনাস ট্যান স্কোয়ার আলফাটা, এদিকে লিখবো ট্যান স্কোয়ার আলফা, আর এদিকে যেটা আছে এটা বসিয়ে দাও, ট্যান স্কোয়ার আলফা আর ট্যান স্কোয়ার বিটা। তো 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা, আর এখানে দেখো এখানে ট্যান স্কোয়ার আলফা কমন যাচ্ছে, তার ট্যান স্কোয়ার আলফা কমন নিলাম, তা আমাদের থাকবে 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। এবার করবো কি, এই যে 1 প্লাস ট্যান স্কোয়ার বিটাটা এর নিচে নামিয়ে দেবো আমরা, তাহলে এটা উপরে থেকে যাবে 1 মাইনাস
টেন স্কোয়ার বিটা বাই, আর যে 1 প্লাস টেন স্কোয়ার বিটা, দেখো 1 প্লাস টেন স্কোয়ার বিটাটা নিচে নামালাম। দেখো বিটা বিটা কিন্তু মিলে গেছে, এদিকে সূত্র প্রয়োগ করতে পারবো। আর এদিকে আমাদের থেকে গেল টেন স্কোয়ার আলফা। দেখো ডান দিকে আমাদের টেন স্কোয়ার আলফাই ছিল। এবার দেখো এখানে কস টু আলফার যে সূত্রটা বলেছিলাম, এই যে টেন দিয়ে এটা, তাহলে একইভাবে দেখো তো সূত্রটা আছে, শুধু বিটা আছে, তাই এটা আমাদের কী হয়ে যাবে, কস টু বিটা হয়ে যাবে এ অনুযায়ী। তো ক্লাস 11-এর সূত্র এগুলো তোমাদের বলছি, এটা মনে রাখো সূত্রগুলো। কস এটা চলে আসবে তোমাদের টু বিটা, আর এখানে যেটা আছে সেটা বসিয়ে দাও টেন স্কোয়ার আলফা। আচ্ছা এখানে একটা লাইন করে দিই, প্রমাণটা মিলে যাবে। কস টু বিটা, দেখো এই যে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সূত্র যদি কস টু আলফা হয়, তাহলে কস টু বিটার সূত্র কী হবে, এটাই হবে কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা, আলফার জায়গায় বিটা বসে যাবে। তাহলে এখানে আমরা লিখব সূত্রটা কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা, আর এদিকে ডান দিকে যেটা আছে টেন স্কোয়ার আলফা। দেখো আমাদের কিন্তু সূত্রটা মিলে গেছে, প্রমাণটা। তাহলে আমরা এখানে লিখে দেবো প্রুভড। আচ্ছা, তাহলে এইভাবে অঙ্কটা আমাদের করতে হবে। দেখো 10-এর প্রশ্নটা বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 7 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 528 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত? আচ্ছা আমাদের লম্ববৃত্তাকার চোঙের কথা বলেছে, তাহলে এই যে দেখো আমরা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করছি। তাহলে এইভাবে করে নিবা, তা এভাবে করে একটা আমরা চোঙ তৈরি করতে পারবো। এই যে দেখো এখানে হচ্ছে আমাদের ভূমি, ব্যাসার্ধ আমরা আর ধরে নিব। আচ্ছা ভূমির ব্যাসার্ধ 7 দেওয়া আছে, ধরা দরকার নাই। আর চোঙের উচ্চতা কিন্তু বলেনি, চোঙের উচ্চতাকে আমরা এই ধরে নিলাম, এটা চোঙের উচ্চতা। তাহলে এখানে আমাদের ধরতে হবে চোঙের উচ্চতা। অ্যান্সার, ধরি চোঙের উচ্চতা, আমরা এই ধরে নিলাম চোঙের উচ্চতা। আচ্ছা চোঙের উচ্চতা যদি এইচ হয়, দেখো ভূমির ব্যাসার্ধ তো দেওয়া আছে, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা চোঙের, আমরা লিখব অতএব চোঙের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। চোঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 পাই আর এইচ, এটা মনে রাখবা, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, এই যে আরটা কি, আরটা ব্যাসার্ধ, আর এর মান দেওয়া আছে। তাহলে আমরা কী করবো, অতএব 2 পাই আর এইচ, বক্রতলটা আমাদের দেওয়া আছে 528। তাহলে এখানে আমরা কার মানটা পাবো, এইচের মানটা পাবো, আর তো দেওয়া আছে 2 ইন্টু এটা হচ্ছে 22-এর 7, আর বলে দিয়েছে এখানে দেখো ব্যাসার্ধ 7 বলে দিয়েছে, আর এইচটাতে বের হবে 528। চলো 7 কেটে দাও, এখানে 2 দিয়ে করি কাটাকাটি, 2 দিয়ে 4, 2 6 12, 2 4 8। এবার আমরা কত দিয়ে করবো, 11 দিয়ে করো, 11 দিয়ে 22, আর এখানে 11 দিয়ে 22, 4 44, 11 4 44, 2 দিয়ে করি 24কে, তাহলে 12 পেয়ে গেলাম। তাহলে এখানে এইচের মানটা আমরা দেখতে পাচ্ছি 12। এবার দেখো আমরা আর এই জানা হয়ে গেল, তাহলে আমাদের চোঙের আয়তন বের করতে পারবো। তাহলে লিখবো অতএব চোঙের আয়তন, চোঙের আয়তনের সূত্রটা মনে রাখবা, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পায়ের মান 22-এর 7, আর বলতে হচ্ছে ব্যাসার্ধ, তো সেটা আমরা 7টা দুবার লিখে দেবো, আর এইচ হচ্ছে আমাদের উচ্চতা 12। ঠিক আছে, এটা হবে আমাদের এককটা ঘন সেমি আছে। 7 কেটে দাও, 12 7 84, আর এদিকে 22-এ গুণ করে নাও, তোমার অ্যান্সার পেয়ে যাবা 8 2 8 16। তাহলে এখানেও 8, এদিকে 16, 8 এদিকে হয়ে গেল 14, 7 এদিকে 8, দেখো আমরা পেয়ে গেলাম 1848 ঘন সেমি, এটাই আমাদের অ্যান্সার। দেখো 11 নম্বর প্রশ্নটা বলছে, কোনো শঙ্কুর ভূমির ক্ষেত্রফল 154 বর্গ সেমি এবং উচ্চতা 5 সেমি হলে পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা দেখো শঙ্কুর ছবিটা আমাদের এভাবে হবে, এভাবে করে ভূমিটা করলাম, আর এদিকে আমরা তৈরি করলাম পার্শ্বতলটা। আর এটা যদি আমাদের দেখো ব্যাস হয়, তাহলে শঙ্কুর উচ্চতা হবে এটা। ঠিক আছে, শঙ্কুর উচ্চতা এইচ, ব্যাসার্ধ এটা ও বিন্দু দিলাম, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আচ্ছা শঙ্কুর উচ্চতা কিন্তু এইচ বলে দিয়েছে, হ্যাঁ না, এইচটা কথা বলেছে 5 বলে দিয়েছে। আর এখানে ব্যাসার্ধ, ভূমির ক্ষেত্রফলটা, এই যে ভূমিটার ক্ষেত্রফল বলে দিয়েছে এটা 154। আচ্ছা ভূমির ক্ষেত্রফলের সূত্রটা কি জানি আমরা, বৃত্তের সূত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আচ্ছা আমরা এখানে দেখো উচ্চতা দেওয়া আছে, তাহলে আমাদের ভূমির ব্যাসার্ধকে আর ধরে নিই,
আমরা লিখব ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধকে আমরা আর ধরে নিলাম, আর সেমি। আচ্ছা, তাহলে এবার দেখো উচ্চতা দেওয়া আছে, তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল আমরা লিখব অতএব শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, তার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। আর এখানে দেখো তার আবার ক্ষেত্রফলটা দেওয়া আছে, তাহলে আমরা পাই আর স্কোয়ার সমান সমান কত 154, এখান থেকে আরের মানটা পেয়ে যাবা। তাহলে পায়ের মান তো 22/7 আর স্কোয়ার, আর এ থেকে 154। আচ্ছা 22 দিয়ে কাটাকাটি করবো আমরা, 11 দিয়ে করি, 11 দিয়ে 22, 11কে 11 আর 11 4 44 আর 2 7 14। তাহলে আর স্কোয়ার হয়ে গেল আমাদের 7 × 7, এই 7টা বর্গগুণন। তাহলে আর সমান সমান কত হবে, একটা 7 হবে, স্কোয়ার উঠিয়ে দিলে পরে। তাহলে দেখো ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 8টা। এবার আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল, দেখো শঙ্কুর পার্শ্বতল হচ্ছে উপরের তলটা, মানে ভূমিটা বাদ দিয়ে। তা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর এল, এলটাকে বলা হয় তির্যক উচ্চতা, তাই না? তা আমরা ধরে নিব শঙ্কুর তির্যক উচ্চতা, ধরি শঙ্কুর তির্যক উচ্চতা, ঠিক আছে? এই যে তির্যক উচ্চতাটা, এটাকে বলা হয় এল, তির্যক উচ্চতা আমরা এল ধরে নিলাম। এবার দেখো এল সমান সমান কী পাবো, তাহলে আমরা জানি, আমরা লিখব যেহেতু এল স্কোয়ার, দেখো এটা তো সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, তো এটা আমরা দিলাম এ ও বি নাম দিয়ে দিলাম। তাহলে এ ও বি সমকোণী ত্রিভুজ, তাহলে এ বিটা হচ্ছে দেখো তির্যক উচ্চতা, এলটা আমাদের অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে এলটাকে দেখো √আর স্কোয়ার, দেখো আর এর মান তো তোমার জানা হয়ে গেল, তার আর এর মানটা আমরা 7 স্কোয়ার বসিয়ে দিলাম। আর এইচ হচ্ছে আমাদের দেখো দেওয়া আছে উচ্চতা 5, তাহলে এইচের জায়গায় আমরা 5 স্কোয়ার, তাহলে এটা দেখো 49 পেয়ে গেলাম, আর এটা আমরা 25 পেয়ে গেলাম। তাহলে এটা যোগ করে নাও, তাহলে এটা হলো 14 6 7 74, আমরা এল এর মানটা কত পেয়ে গেলাম √74। ওকে, এবার আমাদের দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে অতএব লিখব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র ওই যে বললাম, যেটা পাই আর এল, মান বসাও, পায়ের মান তো 22/7, আর এর মান দেখো, আর এর মান বের করলাম 7, আর এল এর মানটা আমরা বের করলাম কত √74, 7 কেটে দাও, তাহলে দেখো আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম 22 √74। আচ্ছা ক্ষেত্রফল যেহেতু আমাদের এককটা লিখবো বর্গ, সেমি আছে, বর্গ সেমি। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। দেখো আমরা আজকের শেষ প্রশ্নে চলে এসেছি, আমরা সব প্রশ্নগুলো করিয়ে দিয়েছি, এটাই আমাদের লাস্ট প্রশ্ন। তাহলে দেখো আমরা শেষ প্রশ্নটা করিয়ে দিই কীভাবে হবে। তো 12 নম্বর প্রশ্নটা কী বলছে, প্রদত্ত তথ্যের যৌগিক গড় 6 হলে এফ এর মান নির্ণয় করা। আচ্ছা আমাদের দেখো একটা ছক দেওয়া আছে, তাহলে এই ছক থেকে আমাদের কিন্তু এফ এর মানটা বের করতে হবে, যেখানে যৌগিক গড়টা আমাদের 6 বলে দিয়েছে। তাহলে প্রথমে এই যে ছকটা দেওয়া আছে, এখান থেকে আমাদের পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করতে হবে, ঠিক আছে? ছক যেটা, তাহলে আমরা লিখব পরিসংখ্যান বিভাজন ছক বানাচ্ছি। তো অ্যান্সার শুরু, আমরা কি লিখছি, পরিসংখ্যা বিভাজন ছক। দেখো পরিসংখ্যা বিভাজন ছক কীভাবে আমরা তৈরি করব, তাহলে আমাদের একটা ছক বানাবো, এইভাবে করে বানাচ্ছি আমি, এই যে নিলাম, আর এই যে প্রথমে এদিকে নিয়ে নিলাম, এইভাবে করলাম একটা ঘর, আর এই যে একটা ঘর, আর এই যে একটা ঘর, আমাদের 3টা ঘর হবে, ঠিক আছে? এই যে একটা ঘর, বাস 3টা ঘর নিলে হয়ে যাবে আমাদের। তাহলে প্রথমে আমরা এখানে এই ঘরটা দিয়ে দিলাম। আচ্ছা এটা হবে আমাদের কি, প্রথমে আমরা দিব চলগুলো, এটা হবে আমাদের চল কত আছে xi, আর তারপর এটাকে দেব পরিসংখ্যা, এখানে কি লিখছি, পরিসংখ্যা আমাদের আছে fi, ওকে? আর এখানে xi আর fi এদের গুণফলটা হবে এখানে। তাহলে দেখো প্রথমটা আমি এখানে করে দিচ্ছি ঘর, প্রথমটা কত আছে চলগুলো, আচ্ছা সবগুলো ঘর টানি, আমাদের 1 2 3 4 5 6 7 8, 8টা করতে হবে তৈরি। তাহলে 1টা 2টো 3টে 4টে
5 6 7 8। ওকে, এই যে আমাদের 8টা। আচ্ছা, এটাকে একটু ছোটো করে দিই, উপরে একটা বানিয়ে দিচ্ছি আমরা। তো এটাকে এভাবে করে দিলাম, আর এখানে একটা ঘর তৈরি করে দিচ্ছি। নিচে জায়গা শর্ট পড়ছে, এই যে দেখো, এই যে দেখো। তা দেখো চলগুলো আমরা তৈরি করি, চলগুলো চলগুলো আমরা বসিয়ে দেবো। 2 আছে চলো, 3 5, একটু দেখে দেখে বসাবো যেন ভুল না হয়। 2 3 5, তারপরে আছে 6, তারপরে দেখতে পাচ্ছি 8, তারপরে 9, তারপরে 10, আর তারপর এটা আছে কত 12। বসিয়ে দিলাম চলগুলো। এবার পরিসংখ্যাগুলো বসিয়ে দেবো দেখে দেখে। পরিসংখ্যা আমরা দেখতে পাচ্ছি প্রথমটা 5 6 4, তারপরে 3 আছে 3, তারপরে F, আর এখানে আবার 4, আবার 3, আবার 2 আছে। এবার আমরা XI FI মানে দেখতে পাচ্ছি এদের পাশাপাশি গুণ আছে, তাহলে এই দুজনকে গুণ করে আমরা XI FI পাবো। তাহলে এখানে আমরা গুণটা দেখাবো। তাহলে এখানে গুণ হবে কত, যে 2 আর 5-এর গুণ মানে 10। আমি গুণটা একবারে করে দিলাম, 2 5 10, 6 3 18, এটা তোমরা 18 পেয়ে যাবা। আর 5 আর 4, 5 4-এ কত হবে 20, এটা 20 পেয়ে যাবা। 6 3 আবার 18 পেয়ে যাচ্ছ। আর এখানে দেখো 8 আর F গুণ করবা, তাহলে 8F পেয়ে যাবা। আর 9 আর 4, 9 4 গুণ করতে হবে 9 4 36, এদিকে 10 আর 3 গুণ করে 30, আর এদিকে 12 দিয়ে গুণ করে কত হবে 24। ওকে, আচ্ছা এবার আমরা কি করব, এখানে সামেশন FI এগুলো সবগুলো যোগ করব। আমরা লিখবো এখানে সামেশন FI। সামেশন FI কত আসছে যোগফলটা, তো এদের যোগ করা। দেখো 5 6, আর 5 6 কত হয় 11, 11 আর 4 15, 15 আর 3 15 3 18, 18। আচ্ছা এফটা আছে, এফটা দিয়ে দিলাম, F প্লাস হবে। আচ্ছা 18 এখান থেকে, ঠিক আছে। আবার করি, এদিকে 11 14, 11 এদিকে 15 15 3 18, 18 এদিকে 4 18 4 22 22, আর এদিকে 3 25 25, আর এদিকে 2 27, F প্লাস 27 বসিয়ে দিলাম। আর এখানে যেটা হবে, এখানে একটু আমি দিই একটু ভালো করে দেখো, এই জায়গাটা আমাদের হবে সামেশন XI FI। এদের কত হবে, এটা 8F তো আছে, 8Fটা প্লাস বাকিগুলো যোগফল। তো বাকিগুলো যোগফল দেখো কত আসছে এখানে আমাদের। এদিকে কত, এদিকে আমাদের 28, এটা হয়ে গেল আমাদের 28। আচ্ছা আমি যোগটা এইভাবে করি, তাই না। এদিকে 8 8 8 16 16, আর এদিকে 6 16 6 আমরা 22 22, আর 4 22 4-এ কত হয়ে গেল 26 26-এর আমরা 6 করে দিলাম। এবার হাতে 2 থাকলো, 2 আর 1-এ 3 3 4 5 6 6 7 7, আর এদিকে 3 7 আর 3 10 10 13 13 14 15, তাহলে এখানে আমরা করলাম 15 মানে 156। ঠিক আছে, তাহলে এই যে আমাদের যোগফলটা। তাহলে আমরা দেখো সামেশন FI বের করলাম, আর সামেশন XI FIও বের করে নিলাম, এদের যোগফলটা এদের যোগফলটা। এবার যেটা আমাদের যৌগিক গড়ের সূত্রটা তোমাদের এখন জানতে হবে। তাহলে অতএব লিখব যৌগিক গড়। যৌগিক গড়, যৌগিক গড়ের যে সূত্র আছে সেটা হচ্ছে আমাদের সামেশন XI FI বাই সামেশন, এটা সামেশন চিহ্ন মানে সমষ্টিকে বোঝায়, এটা সামেশন FI। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যৌগিক গড় তো আমাদের বলে দিয়েছে প্রশ্নে, যৌগিক গড় কত বলে দিয়েছে দেখো 6 বলে দিয়েছে, তাই 6 লিখে দিলাম। আর সামেশন XI FI মানটাই যে যোগ করেছি, এই যে এটা আছে আমাদের 8F প্লাস 156, আর নিচে দেখো FI সামেশন FI এই যোগফলটা আমরা লিখেছি F প্লাস 27। এবার এখান থেকে দেখো আমরা F এর মানটা কিন্তু সমাধান করে পেয়ে যাব। আমরা প্রথমে এটা গুণ করে নিচ্ছি 8F আর 8F প্লাস 156, আর এদিকে 6 দিয়ে গুণ হবে 6F প্লাস 6 দিয়ে গুণ করো 6 7 42, আর 6 দিয়ে 12 12 আর 4 16। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে আমাদের যদি এটা বাঁ দিকে নিয়ে আসো তাহলে এটা হবে -6F আর 162 মাইনাস 156। এদিকে পেয়ে যাচ্ছে তোমরা 2F, আর এদিকে বিয়োগ করো, দেখো 6 কত 12, এটা 6 দিলে বাস, এটা তো শুধু 6 পেলাম, 2 দিয়ে কেটে দাও 2 3 6, তাহলে দেখো এখান থেকে আমরা F এর মানটা পেয়ে গেছি 3। তাহলে এটাই আমাদের অ্যান্সার, আমরা অ্যান্সার পেয়ে গেলাম 3। তাহলে এই ছিল আমাদের কিন্তু আজকের অঙ্কগুলো। আমরা অঙ্কগুলো সবগুলো ধরে ধরে করে দিয়েছি, তোমরা ভালো করে বুঝো অঙ্কগুলো। কোথাও কোনো সুবিধা হলে পরে নিশ্চয়ই কমেন্ট আমাকে জানাবা। হতে পারে অঙ্কে কোনো মিস্টেক হতে পারে, আশা করি আমি তো ভালো করে করাচ্ছি। তাহলে যেরকম আগের ভিডিওতে আমরা
দেখেছিলাম যে একটা আমাকে ছাত্র কমেন্ট করেছিল, ছাত্র বা ছাত্রী যাই হোক না কেন আমি জানি না কে আছে সে, তো সে আমরা দেখেছিলাম, হ্যাঁ আমার ভুল হয়েছিল যে 3-এর জায়গায় আমি 5 বসিয়ে দিয়েছিলাম, তাই না? তো 3-এর জায়গায় 5 বসিয়ে দিয়েছিলাম, তো যাই হোক আমি ওখানে 5 হয়ে গেছে, তো তোমরা ওই 3 দিয়ে অঙ্কটা করে নিবা। তো অঙ্কেতে মিস্টেক হতে পারে, যোগ বিয়োগ বা বিভিন্ন সংখ্যা। তো যাই হোক ভালো করে তোমাদের অঙ্ক বোঝাচ্ছি, কোনো সমস্যা হবে না। এবার তোমাদের কিন্তু মাধ্যমিক রেজাল্ট হবেই, কোনো সমস্যা নেই। তোমাদের প্রদীপ স্যার চলে এসেছে, অঙ্কতে আর কোনো ভয় নাই। তো ঠিক আছে, আজকে আমি দেখালাম মডেল পেপার 17 নম্বরটা। এরপরে ভিডিওতে আমি নিয়ে আসবো মডেল পেপার কোশ্চেন পেপারটা 18 নম্বর স্কুলটা নিয়ে চলে আসবো। ঠিক আছে, তাহলে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। যারা নতুন আছে আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবা এবং আমার ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার, বন্ধুদের কাছে তোমাদের ভিডিওগুলো শেয়ার করতে হবে, তাই না? তো ঠিক আছে, আজকে এই অবধি, দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরে নতুন ভিডিওতে। তাহলে তোমরা ভালো থাকো।